বাড়ির অবস্থা থমথমে। সবার চোখে মুখে আকাশচুম্বী কৌতূহল বিরাজ করছে। পূর্ণতা রাগে যেভাবে ফুঁসছে কখনো এই রূপে দেখেনি কেউ। আনিশা ফ্লোরে বসে ফুপিয়ে কাঁদছে। পূর্ণতা রণচণ্ডী বাঘিনীর ন্যায় আনিশার চুল টেনে মুখ তুলে ঠাস করে লালচে গালে আরেক ঘা বসায়। আনিশা উপচে পড়া কান্নায় ঠোঁট কামড়ে তীব্র যন্ত্রণা অনুভব করছে। পূর্ণতা রাগান্বিত গলায় চুলের মুঠি ঝাঁকাতে ঝাঁকাতে বলে, তোকে খুন করব আমি। আনিশার বাচ্চা, তুই কোন সাহসে পূর্বের সাথে নষ্টামি করতে গিয়েছিলি? তোর এই সাহসী কলিজা টেনে ছিঁড়ে ফেলবো আমি। পূর্ণতা খুব জোরে ধাক্কা মারলে আনিশা ফ্লোরে লুটিয়ে কোকিয়ে ওঠে। দরজার বাইরে বিকট হইচই করে ধামাধাম করে দরজা ধাক্কানোর শব্দ হচ্ছে। পূর্ণতা দুই হাঁটু মুড়ে নিচে ঝুঁকে ফ্লোরের সাথে আনিশার গলা চেপে ধরলে আনিশা পা লাফাতে থাকে ক্রমাগত। কিছু বলার জন্য পূর্ণতাকে বাধা দেওয়ার জন্য হাঁসফাঁস করছে আনিশা। পূর্ণতা এক চুলো তোয়াক্কা না করে ভয়ঙ্কর গলায় বলে ওঠে, তুই আমাকে কি ভেবেছিস? অসভ্য কোথাকার! আমি তোর ফষ্টি নষ্টি চুপচাপ সহ্য করব? তুই দিনের পর দিন আমার স্বামীর দিকে কুনজর দিবি, আমি তোকে কিছুই বলবো না? তুই পূর্বের সাথে যে জঘন্য কাজ করেছিস, তোর গায়ের মাংস তুলে ক্যাচ ক্যাচ করে লবণ ঘষে দিতে ইচ্ছে করছে আমার। আনিশা জিহ্বা বের করে কাশতে কাশতে বলে ওঠে, তুই যা ভাবছিস তা মিথ্যে। আমি চুপ। কি মিথ্যে? আমাকে অবলা ভাবিস? আমি তোর কথায় বিশ্বাস করে ছেড়ে দেব? পূর্ণতা, কসম কেটে বলছি, আমি কিচ্ছু করিনি, কসম। হঠাৎ পূর্ণতাকে ছেড়ে দিয়ে উঠে দাঁড়ালে আনিশা গলা ধরে হো হো করে শ্বাস নিতে থাকে। জিহ্বা বের করে কাশতেও প্রচণ্ড কষ্ট হচ্ছে। পূর্ণতা টেবিলের উপর থেকে গ্লাস নিয়ে 3 ঢোক পানি গিলে দরজা খুলে দিতেই সবাই হতচকিত দৃষ্টিতে তাকায়। খোদেজা হতবম্ব গলায় শূন্য দৃষ্টিতে তাকিয়ে বলে, তুই আনিশাকে মেরেছিস? পূর্ণতা জবাব না দিয়ে উপস্থিত ভিড় ঠেলে উঠোন পেরিয়ে নিজের রুমে ঢুকে পড়ে। পূর্ণতার মামি স্তব্ধ হয়ে মাথায় হাত রেখে দরজার ফাঁক দিয়ে আনিশার দুর্দশা দেখে বলে ওঠে, কি করলো গো খোদেজা? পূর্ণতাইরা কি করলো? ও মাবুদ গো, কি দিন দেখাইলা! বাড়িতে মহিলা হিসেবে খোদেজা, মামি ও শ্রেয়া ছিল শুধু। বাকিরা সবাই বড় বাড়ির নিয়ামুল কাকার মৃত্যুতে শোক সভায় সামিল হয়েছে। পূর্ণতা হুট করে বিকেলে এসে আনিশার সাথে এমন অনাকাঙ্ক্ষিত আচরণ করবে ভাবতে পারেনি। তার উপর পূর্ণতার এমন বিভৎস রাগ খোদেজা আগে কখনো দেখেনি। এই মেয়েকে, একে তো পেটে ধরেনি। এমন মতবাদ ঘুরপাক খাচ্ছে খোদেজার কৌতূহলী মস্তিষ্কে। পূর্ণতা অর্ধখোলা খোপাটা ঠিক করতে করতে বিদায় জানিয়ে চলে যায়। বাইরে গাড়ি আগে থেকেই থামানো ছিল। খোদেজা হতবিহ্বল দৃষ্টিতে পূর্ণতার যাওয়ার পানে তাকিয়ে থেকে একটু পর আনিশার কাছে এসে বসে। কাঁদবি না। ও তোকে মারল কেন? এক্ষুনি সত্যটা বলবি। আনিশা গলা ধরে মাথা নিচু করে বলে ওঠে, খালা, আমি নিজেও কিছু জানি না। ও হঠাৎ দিহানের পাশ থেকে আমায় সরিয়ে এখানে আনে। আমি কিছু জিজ্ঞেস করব তার আগেই খুব থাপ্পড় মারা শুরু করে খালা। আনিশা চোখ কুঁচকে কাঁদতে থাকলে খোদেজা চোখটা ঘুরিয়ে আনিশার 2 গালে বসে যাওয়া হাতের ছাপ দেখে। কঠিনভাবে মেরেছে আনিশাকে। পূর্ণতা তো কখনোই এমন রাগ দেখাতো না। শ্রেয়া আনিশার পাশে পানির গ্লাস ধরে বলে ওঠে, অবশ্যই তুমি এমন কিছু করেছো যার জন্য পূর্ণতার ধৈর্যের বাঁধ ভেঙেছে। ও কাউকে শুধু শুধু মারে না। আমি সত্যিই কিছু করিনি শ্রেয়া। আমি তো আমার মতোই ছিলাম, ওকে কিচ্ছু বলিনি। তা তো আমি জানি না। পূর্ণতার এমন রাগ আমি কখনোই দেখিনি, না অন্য কেউ দেখেছে হয়তো। এই রাগ হেনতেন রাগ না আপু। কি করেছো সত্যিটা বলো। আনিশা চেঁচিয়ে বলে, আমি বললাম তো কিছু করিনি, কেন বিশ্বাস করছো না? খোদেজা আনিশাকে চুপ করতে বলে শ্রেয়াকে নিয়ে রুম ত্যাগ করে। পূর্ণতার মামি দিল্লুবাকে বলে ওঠে, ভাবি, এই ঘটনার কাউকে বলবেন না। পূর্ণতার এই উগ্রবাদী আচরণজয়ী ফালতু ছেলেটার জন্য হয়েছে তা আমি বুঝতে পেরেছি। আপাতত ঘটনায় মাটি দিন, আমি সব দেখছি। বলা শেষ হতেই শ্রেয়ার দিকে তাকিয়ে বলে,
পূর্ণতার এমন আচরণের পেছনে তুমি কিছু জানো? শ্রেয়ার স্পষ্ট উত্তর, না আন্টি, আমি নিজেই খুব আশ্চর্য, আমি তো কিছুই জানি না। আনিশা আপুকে এত মারল, সত্যি আশ্চর্যজনক। ঘড়িতে সন্ধ্যা 7টা বেজে 10-এর ঘরে মিনিটের কাঁটা পৌঁছেছে। পূর্ণতা 2 ঘন্টার জন্য যে বাড়ির বাইরে নিজের বাপের বাড়িতে গিয়েছিল এই তথ্য সবাই জানলেও পুরো ঘটনা কেউ জানে না। সবাই জানে মৃতের বাড়িতে এক ঝলক শেষ দেখা করতে গিয়েছিল। রান্নাঘরে চুলোর কাছে দাঁড়িয়ে গরম তেলে লুচি ভাজছে পূর্ণতা। পাশে পূর্বের মা আয়শা বেলুন ঠেলে গোল গোল লুচি বানাচ্ছে। পূর্বিকা এখনো মুখে কুলু পেটে চুপটি করে থাকলেও পূর্ণতা মাঝে মধ্যে এটা ওটার জন্য টুকটাক কথা সারছে। পূর্বের দাদি গরুর মাংস বাটিতে সার্ভ করতেই বলে ওঠে, আয়াস দাদু উঠছে গো আয়শা, ঘুম ভাঙছে। আয়শা পূর্ণতার খালি প্লেটে গোলাকার লুচি রেখে আরেক দলা ময়দার ডাফ নিয়ে বলে ওঠে, না মা, ওর নাকি খুব মাথা ব্যথা, কাল থেকে কি যে উদ্ভট আচরণ করছে বুঝতে পারছি না। আয়শা কথা না শেষ করতেই দোতলা থেকে কেউ চেঁচানো সুরে পূর্ণতা পূর্ণতা বলে চিৎকার করতে লাগলো। পূর্ণতা ডাক শুনতেই চমকে উঠে শাশুড়ির দিকে তাকায়। আয়শাও বেলুনের হাত থামিয়ে পূর্ণতার দিকে তাকিয়ে থেকে চোখ দিয়ে ইশারা করে ওকে চলে যেতে। পূর্ণতা চুলোর আঁচ কমিয়ে আঁচলে হাত মুছতে মুছতে পূর্বের রুমে যেতেই দেখে বারান্দায় কেউ দাঁড়িয়ে আছে। তার পরনে ধূসর বর্ণের টি শার্ট, কুচকুচে কালো লেগ স্টিপ ট্রাউজার, পকেটে 2 হাত ঢুকিয়ে রাত্রি নামা আকাশের দিকে চোখ স্থির রেখে ঠান্ডা বাতাসে দাঁড়িয়ে আছে। থেকে থেকে চুল উঠছে মাথার তালুর উপর। পূর্ণতা পূর্বের পাশে দাঁড়িয়ে মুচকি হেসে বলে ওঠে, তোমাকে ডোরেমনের সেই নবিতার মতো লাগছে পূর্ব, একদম পারফেক্ট নবিতা। পূর্ব পকেট থেকে মোবাইল বের করে স্ক্রিনে তাকিয়ে অবজ্ঞার সুরে বলে ওঠে, আমি দেখতে নবিতা? পাগল তুমি? হ্যাঁ সত্যি, নবিতার মতো তোমার মাথার তালুতে চুল ওড়ে, কি যে সুন্দর। পূর্ণতার কথা শেষ না হতেই হঠাৎ পূর্ব ওর দিকে ঝুঁকে মাদকতার সুরে বলে ওঠে, ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে, তুমি ছুঁয়ে দেখবে? পূর্ণতা আচমকা বুকে ধাক্কা খায়। নির্বাক চাহনিতে পিটপিট করে তাকিয়ে থাকলে পূর্ব মোবাইলটা রেলিংয়ের উপর রেখে ধীরে ধীরে ওর দৃষ্টিতে স্নিগ্ধযুক্ত দৃষ্টি আবদ্ধ করে বলে ওঠে, উত্তর দাও, চুলগুলো ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে। পূর্ণতা যে ঘোরের মধ্যে ডুবে গেছে তা ভেবেই পূর্বের ঠোঁটের ডান কোণে এক চিলতে হাসি ফুটে ওঠে। পূর্ণতার গলার বাপাশে হাত ঢুকিয়ে ঘাড়ে 5 আঙ্গুলে চাপ দিয়ে নিজের কাছে আনতেই রেলিংয়ের উপর থেকে ফোনটা বাজতে থাকে। পূর্ণতার ঘোর কেটে গেলেও পূর্বের চোখে মুখে অবর্ণনীয় নেশা। পূর্বকে সরিয়ে ফোন রিসিভ করতে বলে পূর্ণতা। পূর্ব ডান হাতে রেলিং থেকে ফোন নিয়ে রিসিভ করে পূর্ণতার দিকে দৃষ্টি নিবদ্ধ রেখে হ্যালো বলতেই পূর্ণতার চিবুকে ঠোঁট বসায়। পূর্ণতা তীব্র উৎকণ্ঠায় চোখ বন্ধ করে পূর্বের বুকে টি শার্ট খামচে ধরে। পূর্ব চিবুকে ঠোঁট রেখেই ফোনের বিপরীতে বলে ওঠে, জি ওয়াসিফ পূর্ব বলছি, আমি যে 1 সপ্তাহের ছুটিতে আছি সেটাকে আপনি জানতেন না? পূর্বের ঠোঁটের স্পর্শে রক্ত হিম হয়ে আসছে পূর্ণতার। এ কেমন অত্যাচার! ফোনে কথা বলছে সেটা আগে শেষ করুক, তা না, ঘাড়ে হাত চেপে গালে ঠোঁট রেখে কথা বলছে পূর্ব। পূর্ণতা বিড়বিড় করে অনেকটা ফিসফিস শব্দে বলে ওঠে, আমাকে ছেড়ে কথা বলো। 2 কাজ একসঙ্গে একই সময়ে কখনো ঠিকঠাক হয় না, ছাড়ো প্লিজ। পূর্ব কথা বলেই যাচ্ছে, তার কোনো হেলদোল নেই এসবে। পূর্ণতা বহুবার ধাক্কা দিলেও পূর্বের বলের কাছে নত হতে বাধ্য। পূর্ব পূর্ণতার থুতুনিতে চুমু দিয়ে বলে ওঠে, না, আমি আমার কাজ শুধুমাত্র অফিসে এসেই করব। আপনার কথা শুনে তো আমার লাভ নেই স্যার। আমি এক কথায় অনড়, আমি ছুটিতে বসে কখনোই বাইরের কাজ করব না। এই সময়টা একান্তই আমার পরিবারের। হঠাৎ পূর্ণতা ধস্তাধস্তি শুরু করলে পূর্ব ওকে দমন করতে নির্লিপ্ত ভঙ্গিতে ঘাড়ে নখ চাপ দেয়। পূর্ণতার চোখ কুঁচকে কুঁকড়ে ওঠে। পূর্ব কথার মধ্যেই হুট করে পূর্ণতার ঠোঁটে চুমু দিয়ে বলে ওঠে, ইলেকশনের অ্যারেঞ্জমেন্টে এখনও বেশ সময় আছে,
আমি এই মুহূর্তে কোনো প্রকার প্রচারণার কাজে জড়াতে চাই না। সময় হোক আমি সব করব। জি হ্যাঁ, এটাই শেষ কথা। আচ্ছা, আল্লাহ হাফেজ। পূর্ব কল কেটে পকেটে ফোন রাখতেই পূর্ণতাকে দুই হাতের বাহুডোরে জব্দভাবে আটকে ধরে। তীক্ষ্ণ দৃষ্টিতে ছটফট করা পূর্ণতার দিকে তাকিয়ে বলে ওঠে, কি জানি বললে? আমি দুই কাজ একসাথে করতে পারবো না? ওই লোক আমার কোয়ালিটি টাইমে কল দিলে তো সমস্যা। নড়াচড়া করছো কেন? উফ, পূর্ণতা নড়াচড়া করছো কেন? এই মেয়ে, স্থির থাকো। পূর্ণতা, আমি কিন্তু মেরে ফেলবো। পূর্ণতা নড়াচড়া বন্ধ করে স্থির হয়ে দাঁড়ালে পূর্ব হঠাৎ জাপটে ধরে পূর্ণতার গলায় মাথা লুকিয়ে বিষণ্ণ গলায় বলে ওঠে, আমার খারাপ লাগছে পূর্ণ, প্রচুর খারাপ লাগছে। আমি তোমাকে একটা কথা বলতে চাই। ধুর, কি আবোল তাবোল বলছি, সরি। পূর্ব হুট করে পূর্ণতাকে ছেড়ে দিয়ে রুমের ভেতরে চলে যায়। পূর্বের মাথায় যে এখনও গতকালকের ঘটনা তাড়া দিচ্ছে তা বুঝতে বাকি নেই পূর্ণতার। নিশ্চয় মস্তিষ্কের দৃশ্যপটে সেই বীভৎস দৃশ্য ভেসে উঠেছে। আচ্ছা, এই মানুষটার দৃশ্যপটে ভেসে থাকা নোংরা রমণীর হদিস কি মিলবে না? পূর্ণতা সকালে নাস্তা শেষে পূর্বের দাদার কাছে অনুমতি নিয়ে নানা বাড়িতে রওনা হয়। পূর্বকে জোরপূর্বক সঙ্গে পাঠায় দাদা। নতুন বউ কি ওই বাড়িতে স্বামী ছাড়া যাবে? দেখতে কত দৃষ্টিকটু লাগে তা তো পূর্ব বোঝে না। পুরো রাস্তায় পূর্ব রাগে পূর্ণতার দিকে ফিরেও তাকায়নি। পূর্ণতা ওর হাতে হাত রাখতে নিলে হাত মুচড়ে ধরে পূর্ব। নানা বাড়িতে পৌঁছে গেলে সবার সাথে মিল সাক্ষাৎ শেষে পূর্বকে নিয়ে রুমে যায় পূর্ণতা। পূর্ব পা দিয়ে দরজা লাগিয়ে পূর্ণতার দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়ে বলে ওঠে, তুই আমাকে এখানে নিয়ে এসেছিস কেন? পূর্বের মুখে আজ বহুদিন পর তুই ডাক শুনে হতবাক দৃষ্টিতে তাকায় পূর্ণতা। রাগে চোখের দৃষ্টি অদ্ভুত হয়ে উঠেছে পূর্বের। চোয়ালদয় শক্ত হয়ে থরথর করে থুতুনি কাঁপছে। হাত দুটো কঠিনভাবে মুঠো করে রাগের অবলীলায় ধাপ অতিক্রম করছেও। পূর্ণতার ঢোক গিলে পূর্বের ঠিক কাছে দাঁড়িয়ে গাঢ় বাদামি পাঞ্জাবিটার দুটো বোতাম খুলতেই নিচু কণ্ঠে বলে ওঠে, ঠান্ডা হও, একটু বিশ্রাম করো, আমি তো তোমার পাশেই আছি। আমি এখানে আসতে চাইনি পূর্ণতা, কিন্তু একা একা আজও আমি কি করে আসি বলো? এভাবে রাগ করো না। আমাকে মারতে ইচ্ছে হলে মেরো, সমস্যা নেই, শাস্তিও দিও। এখন প্লিজ ঠান্ডা হও, একটু বিশ্রাম নাও। আমি ওয়াদা করছি আর কখনো তোমার ইচ্ছার বিরুদ্ধে এখানে আসতে বলবো না। এই দেখো, কানে চিমটি দিয়ে বলছি। পূর্ণতার সাথে সাথে দুই কানের লতিতে চিমটি দিয়ে দেখায়। পূর্ব রাগী মুখে বিছানায় গিয়ে পিঠ লাগিয়ে আধশোয়া সিস্টেমে গা এলিয়ে দেয়। পকেট থেকে ফোন বের করে কিছু একটা করতে নিলে হঠাৎ দরজায় কড়া নাড়ার শব্দ হয়। পূর্ণতা দরজা খুলে দেখে আয়মান। আয়মান পূর্বের সচকিত চাহনির দিকে একগাল হেসে পূর্ণতার কাছে ফিসফিসিয়ে বলে, বাইরে আয়, অল ডান। পূর্বকে একা রেখে ভুলেও যাব না। চিন্তা করিস কেন, আমি দিহান ভাইকে নিয়ে আসছি, তুই আয়, একা থাকা লাগবে না। পূর্ণতা আয়মানের সঙ্গে একটু বেরোতে হুড়মুড় করে ভেতরে ঢোকে দিহান। পূর্ণতা এদিকে জরুরি কাজে ব্যস্ত থাকলে দিহান ওখানে আড্ডার মজলিস সাজিয়ে পূর্বকে সঙ্গ দেবে। বাহ, দারুণ বুদ্ধি খাটিয়েছে তো আয়মান। চুপি চুপি সবার চক্ষুতে ধুলো দিয়ে পূর্ণতাকে নিয়ে প্রাইভেট মিটিং হিসেবে ওর রুমে উপস্থিত হলো পূর্ণতা। অবাক হয়ে বলল, আপনি কে? আয়মান চটপট রুমের দরজা লাগিয়ে পূর্ণতার কৌতূহলী প্রশ্নের জবাব দিয়ে বলে, আয় তোকে বড় ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই। চেহারা সুন্দর, ঠোঁটে মৃদু হাসি ঝুলছে। একটা ভ্রুতে ছোট্ট কাটা দাগ, তবুও দেখতে অদ্ভুত রকমের সুন্দর। দুগাল চাপদাড়িতে খোঁচা খোঁচা, গায়ের শার্টটা সাদা, উপরে কালো ডেনিমের জ্যাকেট, বাম হাতে ইলেকট্রনিক ওয়াচ যেটা অন অফ হয়ে 12টা শো করছে। বয়স কত লোকটার? লোক বলা পারফেক্ট হবে? উহু, বয়স তো আন্দাজ করা যাচ্ছে না। কি সুদর্শন মুখের আড়ালে। পূর্ণতা একটা কাঠের চেয়ার টেনে বসতে বসতে পাশে আয়মান আরেকটা চেয়ার টেনে বলে ওঠে, আমি তোকে এনার কথাই বলেছি দোস্ত, নাম সাগ্রত। পূর্ব ভাইয়ের ম্যাটারে সাগ্রত ভাই ফুল ডোজ পারফেক্ট বান্দা।
পূর্ণতা বোকা বোকা চাহনিতে একবার আয়মানের দিকে আরেকবার সাগ্রতের দিকে তাকাচ্ছে। সাগ্রত পরিবেশটা অনুকূল্য করার জন্য হাতের মুঠোতে হালকা কেশে হাসি ফুটিয়ে বলে ওঠে, হ্যালো মিসেস পূর্ণতা, আমি তাশরিফ সাগ্রত। প্লিজ বি ইজি। আমি নর্মাল একজন মানুষ। এভাবে হিচকিচ করবেন না। আমাকে বড় ভাই ভেবে প্লিজ নিজেকে সহজ করুন। কি ব্যাপার, সাগ্রতের কথায় কি কোনো ম্যাজিক ছিল নাকি? ভেতরের সব অস্বস্তিকর অনুভূতি এক নিমিষে উধাও হয়ে গেল কি করে? পূর্ণতা দ্বিধান্বিত মনোভাব কাটিয়ে সাগ্রতর দিকে বিনীত ভঙ্গিতে হেসে দিলে সাগ্রত বলে ওঠে, মিসেস পূর্ণতা, আমাকে একটা খোলা বই ভেবে মনের কথা বলতে পারবেন? পারবো। সাউন্ড গুড। আপনার হাজবেন্ড আয়াশ ওয়াসিফ পূর্বর সাথে কি হয়েছিল তার বিস্তারিত আমাকে বলুন। আমি সেদিন এক চাচাকে দেখতে বড় বাড়িতে যাই। এখান থেকে বড় বাড়ি মাত্র 10 মিনিটের পথ। এটা তো গ্রাম, তাই হেঁটেই আমরা গিয়েছি। পূর্বের সাথে সকালবেলায় ছোটোখাটো ঝগড়া হয়। উনি রাগ করে আমাকে না জানিয়ে ঘুমের ট্যাবলেট গিলে ঘুমিয়ে পড়েন। অনেক ডেকেছি কিন্তু উনি ওঠেনি। মায়ের তাড়নায় ওনাকে ঘুমন্ত অবস্থায় রেখে চাচাকে দেখতে গেলাম, কিন্তু সন্ধ্যা নামার সময় খবর এলো পূর্ব কেমন অপ্রতিভ আচরণ করছে। দৌড়ে এসে দেখি উনি উঠোনে দাঁড়িয়ে চোখ বন্ধ করে কাঁপছে। অনেক জিজ্ঞাসা করেছি কি হয়েছে, তোমার এই অবস্থা কেন? ও আমাকে কিচ্ছু বলেনি। এরপর, সরি টু ইন্টারাপ্ট, মিস্টার পূর্বের কি অবস্থা হয়েছিল জানতে পারি? জি, ওনার শার্টের বোতাম খোলা ছিল। উনি শ্বাসকষ্টের রোগীর মতো মুখ হাঁ করে শ্বাস নিচ্ছিলেন। আপনি কি ওনার শরীর চেক করেছিলেন? নখের আঁচড় বা অন্যরকম দাগ কামড় কিছু ছিল? ঠোঁট ফুলের ডান কোনায় রক্ত জমেছিল। এখনও ঠোঁটটায় রক্ত জমাট আছে। বুকের ডান দিকে 2-1টা নখের আঁচড় পেয়েছি। দেখুন ছোট বোন, একটা ক্লিয়ার কাট কথা বলি। আপনার হাজবেন্ডকে কেউ পছন্দ করত? কেউ কি এমন ছিল যে আপনার আগে আপনার হাজবেন্ডকে চাইতো? জি ছিল, এবং এখনও আছে। সে আমার খালাতো বোন আনিশা। আনিশা? আয়মানের কাছ থেকে যতটুকু জানলাম সে মেবি ম্যারিড। বিবাহিত হলেও পরকীয়া করতে তার আপত্তি নেই। বাব্বা, এত রাগ! আপনি জানেন, আমার স্ত্রী স্নেহাও আমার পাশে কোনো মেয়েকে সহ্য করতে পারে না। কেউ এলেই বাঘের মতো হামলে ধরে। কি সাংঘাতিক! আচ্ছা, মিস্টার পূর্ব যে এমন আনএক্সপেক্টেড সিচুয়েশনে ফাঁসলো সেটা কি আপনাকে নিজে বলেছে? অসম্ভব। উনি আমাকে কিছুই বলেন না। এখনও আমাকে কোনো কিছুই বলেননি। উনি কি ইন্ট্রোভার্ট? কথা কম বলে? প্রচুর ইন্ট্রোভার্ট না হলেও কথা ছেকে বলে। অনেকক্ষণ পর আয়মান এবার বলে উঠল, পলিটিক্সের মানুষ তো, এজন্য হিসেব করে কথা বলে। না হলে চিন্তা করেন, এত বড় ঘটনা ঘটল কাউকে কিছু না বলে ফোনের নোটবুকে কেন রাখলো? কিছু কিছু ব্যাপার আছে আয়মান, যেগুলো খুব কাছের মানুষকে বলতেও ভয় করে। মনে হয় সে কি আমায় বিশ্বাস করবে, অবিশ্বাস করে ভুল বুঝবে কিনা। প্রচুর হেলথ সিচুয়েশন। আচ্ছা ছোট বোন, এখন এটা বলুন তো, সে যে নোটবুকে কথাগুলো লিখেছে তা হুবহু মনে আছে? আমি সেসব কথাগুলো ভুলেও ভুলতে পারবো না। ঠিক আছে, মিস্টার পূর্ব কি এমন কিছু লিখেছিল সে দৃশ্যটা বারবার চোখের সামনে দেখছে? হ্যাঁ হ্যাঁ, লিখেছে। চোখ বন্ধ করলেও দৃশ্যটা ভাসে এমন কিছু? হ্যাঁ, এটাও লিখেছে। উনি ঘুমাতে পারেন না ভাইয়া, কাল রাতেও অনেকবার শিউরে উঠেছে। সাগ্রত তার জেরাপূর্ণ প্রশ্ন শেষে কিছুক্ষণ ফ্লোরের দিকে মনোনিবেশ করল। হঠাৎ উঠে দাঁড়িয়ে রুমের মধ্যে পায়চারি করে কিছু একটা গভীরভাবে ভাবল। এরপর আরেক জায়গায় ফিরে বিছানায় বসে পা তুলে বলে উঠল, মিস্টার আয়াশ ওয়াসিফ পূর্ব খুব ইন্টেলিজেন্ট ব্যক্তি। সে সবই জানে। কি? পূর্ণতার চকিত প্রশ্ন। জি, ওই অর্ধনগ্ন মেয়েটা জাস্ট জানতো পূর্ব ঘুমের ট্যাবলেটে মাতাল। বাট সে এটা জানতো না মিস্টার পূর্ব অর্ধচেতন ছিল। মেয়েটা যখন ওনার ঠোঁটে কামড় দেয় ওনার তখনই পুরোপুরি সেন্স ফিরে আসে, এবং আমার অ্যানালাইসিস মতে সেই সময় উনি মেয়েটাকে দেখেছে। আমার তো কিছুই। শুনুন, পরিষ্কার করে বোঝাই। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে, একদম অন্ধকার হয়নি।
অবশ্যই ওই টাইমে একটু চেষ্টা করলে মানুষের চেহারা অস্পষ্টভাবে দেখা যায়। মিস্টার পূর্ব ফার্স্টে ভেবেছেন উনি একটা স্বপ্ন দেখছেন, তাই ইমিডিয়েট কিছুই করেনি। যখন ঠোঁটে কামড় দেয় ওনার স্বপ্ন ভাবা জিনিসটা চূর্ণিত হয়ে মেয়েটার চেহারা চোখে পড়ে। উনি থমকে যান। পরে যখন ধাক্কা দিয়ে সরাতে চান তখন মেয়েটা ওনার বুকে আঁচড় কাটে। এসব কথা উনি নোটবুকে ডেসক্রাইব করতে পারেননি। আই থিঙ্ক উনি নিজের কথা নোটবুকেও 50% শেয়ার করেছে কিনা সন্দেহ। সাগ্রতের লম্বা ব্রিফে পূর্ণতা চোখ বড় করে আশ্চর্য হয়ে ফ্লোরে তাকিয়ে আছে। সেদিন পূর্বের সাথে কি আরও কিছু হয়েছিল? পূর্ব কি কিছু লুকোচ্ছে ওর কাছে? মেয়েটা কে ছিল যে পূর্ব নিজেই সেটা ভাবতে গেলে শিউরে উঠছে। পূর্ব নিজেকে অদ্ভুত বেড়াজালে আবদ্ধ রেখে স্বতন্ত্র ব্যক্তিত্বের সাথে গুটিয়ে রাখে, এই ব্যাপারটা নিশ্চিত। পূর্ণতা ঠান্ডা গলায় বলে ওঠে, ভাইয়া একটা কথা বলি। অবশ্যই। ছেলেরা কি এমনই হয়? সবাই না, সবাই কথা লুকিয়ে চলে না। যারা লুকিয়ে চলে তারা কাউকে খোলামেলা কিছু বলতে পারে না। আপনার হাজবেন্ডের দিকে খেয়াল রাখবেন। উনি এমনিতেই একজন পলিটিশিয়ান। পার্সোনাল লাইফের কথা যেভাবে লুকিয়ে রাখেন, প্রফেশনাল লাইফের একটা ওয়ার্ড সম্পর্কে আপনাকে জানতে দেবে বলে আমার মনে হয় না। জানেন, উনি আমাকে গোপন রাখতে চান। পরিবার ব্যতীত আর কাউকে জানাতে চান না আমি ওনার বউ। এক্স্যাক্টলি। উনি খুবই তীক্ষ্ণ পরিকল্পনা করেন। উনি এটা ভালো করেই জানেন আপনার পরিচয় গোটা চারপাশ জেনে গেলে ওনার পলিটিক্সের কোন্দল আপনার উপর ভর করবে। কি করব? মেয়েটা কে ছিল সেটাই তো বুঝতে পারছি না। দুপুরে আনিশাকে প্রচুর ধমকে গিয়েছি। এখন কেন যেন মনে হচ্ছে এসবের পেছনে ও না। আপনি চাইলে আমি আপনার ব্যাপারে একটা কথা বলতে চাই। জি ভাইয়া, বলুন। খুব দ্রুত ডিসিশন নিয়ে পরে পস্তাবেন না। আপনি সিচুয়েশন না বুঝে অতিরিক্ত রিয়্যাক্ট করেন, এটা করবেন না। পূর্ব হোক বা অন্য কেউ, আগে ঘটনা তলিয়ে দেখবেন। আমার স্নেহময়ী কিন্তু মোটেও এরকম না। ও খুব ম্যাচিওর। আমি কিছু বলার আগেও সব বোঝে। আপনার ক্ষেত্রে এটাই বলবো। মিস্টার পূর্বকে বাধ্য করুন তার সকল কথা আপনার কাছে ব্যক্ত করতে। কালপ্রিটকে খুঁজব কিভাবে? আর কে এমন করবে? কেউ তো নেই। আচ্ছা, এই বাড়িতে মেয়ে কতজন? 4 জন। আমি, আনিশা, তানিয়া, শ্রেয়া। নামের খাতায় প্রথম দুটো কেটে দিলে যে দুজন থাকে তাদের মধ্যে থেকে কেউ কাজটা করেছে। ইম্পসিবল। তানিয়া তো পূর্বকে ভাইয়া ছাড়া কিছুই ভাবে না। শ্রেয়া তো রীতিমতো ওনাকে ভাই রূপেই যত্ন করে। হঠাৎ আয়মান কথার মাঝখানে খুব ক্ষিপ্ত গলায় বলে উঠল, আপনি এটা খুবই খারাপ কথা বললেন বড় ভাই। তানিয়া তো বাচ্চা। আর শ্রেয়ার মতো গোবর মার্কা মাথার মধ্যে পড়ালেখা ছাড়া কিচ্ছু নেই। আয়মান, এখানে আমি কাজ করব না তুমি। সরি ভাই। কথার মাঝে কিন্তু লাগাতে আসবে না। চুপচাপ বসে থাকো। সাগ্রত টেবিল থেকে গ্লাস নিয়ে ঢকঢক করে সবটুকু পানি খেয়ে তৃপ্তির শ্বাস ছেড়ে বলে উঠল, ছোট বোন, আপনার হাজবেন্ড মাল্টি ট্যালেন্টেড পারসন। পলিটিক্স করতে গেলে টাকার জোরও লাগে, সেটা উনি বেশ অভিজ্ঞভাবেই বোঝেন। নিজেই বাবার অফিসে বিজনেস দেখেন, আবার রাজপথে রাজনীতি করেন। ব্যাপারটা কত ক্রিটিক্যাল, মাই গড। আমি আপনার কোনো কথাই বুঝিনি ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, ইটস নর্মাল। শুনুন বলি, পূর্ব যেহেতু রাজনীতির সাথে জড়িত, নানা কাজে ওনার টাকা ব্যয় করতে হয়। এখন প্লিজ এই নানা কাজটা কি সেটা জিজ্ঞেস করবেন না। এটা যার যার ব্যক্তিগত মামলা। আমি এসব কিছু জানলেও বলতে চাই না। ওনার এই টাকাগুলো আসে কোত্থেকে জানেন? ওনার বাবার অফিস থেকে আসে। আমি এখানে আসার পূর্বেই ইনফরমেশন কালেক্ট করে এসেছি যে আপনার শ্বশুর মিস্টার পলাশ ওয়াসিফের যে ফ্যাক্টরি সেটা আপনার হাজবেন্ড শতভাগ ভালো বোঝে। ফ্যাক্টরির যত ডিল, যত অ্যাব্রোড কেস সব আপনার হাজবেন্ডই দেখেন। আপনার শ্বশুর শুধু ছেলের ভরসায় তাল মিলিয়ে উন্নতির পাতা গুনছেন, নাথিং মোর। ইনফ্যাক্ট টাকার সমস্যা তো ওনার হবেই না, পলিটিক্সও চুটিয়ে করছেন। এমন একটা মানুষের সাথে ওরকম ঘটনা হবে আর পূর্ব সাহেব মেয়েটার ব্যাপারে কথাও জানবেন না, তা তো ভাবা মুশকিল। পূর্ব নোস এভরিথিং। উনি আপনার জন্য সত্য লুকিয়ে রাখছেন। আই অ্যাম ড্যাম শিওর। আমার জন্য? কেন?
মেবি আপনার খুব কাছের কেউ কাজটা করেছে। আচ্ছা জুঠি, গ্রামে আসলাম একটু হাওয়া বাতাস খাওয়া তো কর্তব্য। আইমান, ব্রেক নিতে চাই, তুমি আসবে? পূর্ণতা বিমূঢ় মুখভঙ্গি করে আত্মভোলা স্থিতিতে হাঁটতে হাঁটতে রুমের কাছে চলে আসে। দরজা ধাক্কা দিয়ে ভেতরে ঢুকতে দিহান তার লম্বা লাপে থমকে গিয়ে পূর্ণতার উদ্দেশ্যে বলল, আরে শালিকা, কোথায় থাকো তুমি? তোমার খোঁজ পাঠালো অথচ তুমি নাকি আশেপাশে নেই। ব্রাদারের নাকি মাথা ব্যথা হচ্ছে, আসো তো। দিহানের কথা শুনে পূর্বমুখ শক্ত করে দাঁত চিবিয়ে চিবিয়ে মনে মনে বলল, তোর মতো ক্যাবলা যদি ননস্টপ বক বক করে আমার মাথা কি আমায় শান্তি দেবে? ননসেন্স কোথাকার, গেট লস্ট। দিহান যেতেই পূর্ণতার দরজা ঠেলে পূর্বের পাশে চুপচাপ বসে পড়ে। পূর্বের এখন ইচ্ছে করছে একটা থাপ্পড় মারতে। দিহানের মতো বাঁচার লোককে পাঠিয়ে বাইরে কোন ঘাটে নৌকা বাঁধতে গিয়েছিল, এখন আবার চুপচাপ ভিজে বেড়ালের মতো বসে আছে, কথাও দেখছি বলছে না। পূর্ব কিরমির করতে করতে পূর্ণতার বাহু চেপে নিজের দিকে ঘুরালে বেশ অবাক হয়। পূর্ণতার চোখ দুটো বিষণ্ণতায় কাতর। কি নিয়ে এত উদাস? পূর্ণতার মাথার ব্যান্ড খুলে চুল ছেড়ে দিতেই পূর্ব কাছে টেনে বলে ওঠে, এই মেয়ে, কি হয়েছে তোমার? মুখ এমন কালো করে রাখার মানে কি? পূর্ণতা বিছানায় পা উঠিয়ে বসতেই বলে ওঠে, কিছু না, এভাবেই। পূর্ব পূর্ণতার কোলে মাথা রেখে চোখ বন্ধ করে বলে ওঠে, মাথা টিপে দাও। ওই বাচালটা আমার মাথা খেয়ে দিয়েছে, কেন পাঠাও ওকে? আমাকে রেখে কার সাথে মিট করতে যাও? পূর্ণতা পূর্বের চুলের ভাঁজে হাত ঢুকিয়ে আঙুলের ডগায় মাসাজ করতে স্মিত হেসে বলে, শুনবে? আছে নাকি? হ্যাঁ আছে। পূর্ব চট করে চোখ খুলে পূর্ণতার মাথার চুল আঁকড়ে নিজের দিকে ঝুঁকায়। অপ্রস্তুত গলায় বলে ওঠে, কে সেই লোক? কোথায় থাকে? যদি সত্যি হয় তোমাকে মেরে ফেলবো আমি। পূর্ণতা মজার ছলে বলে ওঠে, সিয়াম আছে না, ওর সাথে দেখা করতে গিয়েছি, ও এসেছিল। ব্রেকআপের পর কি যে দেখতে হয়েছে, উফ। পূর্ব রাগে ভস্মীভূতের মতো পূর্ণতার থুতুনিতে কামড় দেয়। পূর্ণতার চিৎকার দেওয়ার পূর্বেই ওর মুখ চেপে কোল থেকে উঠে পড়ে পূর্ব। ব্যথায় পূর্ণতার চোখে পানি এসে গেছে। পূর্বে সেদিকে লক্ষ্য করার অবকাশ নেই। পূর্ব থুতুনি ছেড়ে ওর গাল চেপে ভয়াবহ ক্ষিপ্ততায় বলে ওঠে, আমার কাছে গল্প বানাও? আর বলবে কখনো? আর বলবে? মেরে ফেলবো একদম। কিছু বলি না দেখে কলিজা কত বড় হয়ে গেছে, কি সাহস! আমার সামনে তুমি ফালতুটার গল্প করছো? পূর্ণতা নিষ্পলক চাহনিতে পিটপিট করে তাকিয়ে দেখছে পূর্বকে। অন্যের নাম নিয়ে সামান্য একটু মিথ্যে গল্প বলেছে, তাতে এই রিয়াকশন। তাহলে পূর্বের শরীরে অধিকারভুক্ত ঠোঁটে অন্য মেয়ের নোংরা স্পর্শের দাগ লেগেছে, সেটা দেখলে কেমন দাউ দাউ করে ওঠে পূর্ণতার বুক। পূর্ব কি সেটা আদৌ জানে? পূর্ণতা অনুভূতিপ্রবণ চাহনিতে নম্র গলায় বলে ওঠে, ওই মেয়েটা কে ছিল পূর্ব? কোন মেয়ে? কিসের মেয়ে? আমার জীবনে তুমি ছাড়া কোনো জাতাকল নেই। পূর্ণতা হাত উঠিয়ে পূর্বের পিঠ ছুঁয়ে ছুঁয়ে গলার কাছটা এনে ঠোঁটের উপর রক্ত জমা জায়গায় আঙুল স্পর্শ করে বলে ওঠে, এই মেয়েটার কথা বলছি। কে ছিল ও? আমি জানি তুমি ওকে চেনো। অসম্ভব। তুমি এসব কথা, তুমি কার কথা বলছো? আমি কিছুই বুঝতে পারছি না। পূর্ব তাৎক্ষণিক প্রসঙ্গ পাল্টে দৃষ্টি সরিয়ে পূর্ণতাকে ছেড়ে দিয়ে দূরে বসে। জানালা খুলে দিতেই বৃষ্টিস্নাত ঠান্ডা বাতাস হুড়হুড় করে প্রবেশ করে ভেতরে। নির্মল আকাশে মেঘের ঘন ঘটায় বৃষ্টি নামার জন্য প্রস্তুতি পর্ব নিয়েছে। বৃষ্টিটা নামলেই রুক্ষ শুষ্ক প্রাণে পানি সঞ্চারিত হয়ে উজ্জীবিত হবে সবুজ শ্যামল গ্রাম্য প্রকৃতি। পূর্ব গলার কাছে পাঞ্জাবিটা টেনে বাতাস আহরণের জন্য এক পশলা বুক উন্মুক্ত করছে। পূর্ব নিজের সাথে ঘটা ঘটনার কথা বলবে না বুঝেই পূর্ণতা অত্যন্ত নমনীয় গলায় বলে ওঠে, আমি তোমাকে এবং আমাদের এই সম্পর্কটাকে হারাতে চাই না। তোমার গোপনীয় কথাগুলো আমাকে খুব আহত করছে। তুমি আমাকে বিশ্বাস করেও হয়তো করতে পারছো না। কেন এমন করছো? ভালোবাসো বলেই কি কথাটা লুকাচ্ছ, নাকি আমার মধ্যে কিছু একটা অনুপযুক্ত? তুমি নিজের মধ্যে গুটিয়ে থাকো সেই ভাতযুক্ত জীবনে হঠাৎ আমাকে এনেছো।
তাই বলে আমি কি তোমার একান্ত ব্যক্তি জীবনের সব কিছু ওলটপালটের কারণ হয়েছি? যদি আমি তোমার জন্য অনুপযোগী হয়েই থাকি, আমি নিজ থেকে তোমার জন্য সীমানা ছেড়ে দেব। কিন্তু সীমানা যদি বাড়তে বাড়তে দূরত্ব ঘটিয়ে দেয়, আমি আড়াল হয়ে যাব গোটা শহর থেকে। কখনো তোমার শহরে, তোমার জগতে, তোমার ভুবনে পা দেব না। হারিয়ে গেলেও খুঁজে পাবে না। তুমি একটা দুর্বল পূর্ণতাকে দেখেছ, দুর্বলতার আড়ালে বলিষ্ঠ পূর্ণতাকে দেখনি। আমি তোমার জন্য যতটা সরল, ঠিক ততটাই গরল তোমার অজান্তে। তুমি ভেবেছ আমি তোমার জন্য কাতর, অথচ ভুলে গিয়েছ আমি চাইলে রণক্ষেত্রের রণাঙ্গিনীর মতো নিজের আচরণ প্রকাশ করতে পারি। তুমি আমার নরম দিক, তাই তোমাকে কঠোর দিক দেখানোর ভুল আমি কখনোই করিনি। আমাকে বাধ্য করো না পূর্ব, দয়া করে এমন বাধ্য করো না যেন তোমাকে আমি আমার সব নিকৃষ্ট রূপ দেখিয়ে ফেলি। আমি আমার কষ্ট সহ্য ধৈর্য সীমাত্রয় অতিক্রম করে ফেললে কখনোই তোমার দিকে ঝুঁকব না, কখনোই না। আমাকে দুর্বল ভাবার ভুল তুমি করো না। ভালোবেসে যদি তোমাকে পেতে পারি, ভালো রাখার জন্য তোমাকে ছাড়তেও গ্লানি নেই। জানালা গলে অদম্য বৃষ্টির ছাট প্রবেশ করছে রুমে। মৌসুমি বৃষ্টির সাথে মৌ মৌ বাতাসের আলিঙ্গনে শীতলতার দারুণ এক পরিবেশ উদ্ভব হয়েছে চারপাশে। পূর্ব স্থবির দৃষ্টিতে পলকহীন চোখে পূর্ণতার দিকে কতটুকু সময় ব্যয় করেছে তা অনুমান করা কঠিন। পূর্ণতার চোখে দুর্বলতার ক্লেশ নেই, এ যেন অন্যরূপী কঠিন চিত্তের পূর্ণতা। এমন মানবীকে দেখে পূর্বের বুক ফুলে যেন গর্বের উচ্ছ্বাস উন্মোচিত হচ্ছে। পূর্ব নিজের আত্মগর্ব ভেতরে চেপে বাহু দুই দিকে প্রসারিত করে ইশারা করে কাছে আসতে। এই কাছে আসাটা যেন নিছক আশা নয়, একেবারে বুকের মধ্যখানে লুকিয়ে রাখার যাতনা। পূর্ব উপরের ঠোঁট দিয়ে নিচের ঠোঁটটা চেপে প্রসারিত বাহুদায় আরও খানিকটা প্রসার করতেই এবার দ্রুত গতিতে মাথা ঝাঁকিয়ে কাছে আসতে বলে। মুখ ফুটে শব্দ বেরোচ্ছে না, বলতে পারছে না, কাছে আসো পাগলি মেয়ে। আমার বুকটায় দহনের প্রলয় হচ্ছে, তুমি মাথা রেখে শান্তি দাও এতে। পূর্ণতার চোখে বীরাঙ্গনার মতো কাঠিন্য বিরাজ করল। আচমকা এরূপ প্রকাশ্য আবেগ দেখে শূন্য চিন্তায় ঝাঁপিয়ে পড়ে পূর্বের প্রসারণক্ষম বাহুর দূরত্বে। দুই ধারে মেলে ধরা বাহুদয় এবার বুকের উপর আশ্রে পড়া মানুষটাকে আঁকড়ে ধরে। মেঘের গুরুম গুরুম আওয়াজের সাথে ঠান্ডার শীতল বাতাসের অদ্ভুত কলহাস্য যেন কারো কান্নাধ্বনি পেয়ে ব্যাপক তেজি হয়ে উঠেছে। প্রকৃতি তার বীভৎস লীলায় ঝড়ের তাণ্ডব শুরু করেছে। গাছপালা টিনের চালে আশ্রে পড়ছে, ধুমধাম বিকট শব্দ হচ্ছে। কোথাও যেন মানব মনে প্রকৃতির অপ্রকৃতিস্থ আচরণে বেশ ভয় ঠেকাচ্ছে। পূর্ণতার হুহু করে ফোপানো কান্নার অশ্রুপাত জানান দিচ্ছে এতক্ষণ সে যথেষ্ট কষ্ট লুকিয়ে কথাগুলো বলিষ্ঠ কণ্ঠে উচ্চারণ করেছিল। কিন্তু পূর্বের খোলা আচরণ যতবার প্রকাশ হয়েছে ততবার সে নিজেকে সঁপেছে তন্মধ্যে। পূর্ব টিনের দেয়ালে পিঠ হেলিয়ে পূর্ণতাকে বুকের মধ্যে বাহুর আড়ালে লুকানোর সূক্ষ্ম চেষ্টায় আছে। ঠিক কোথায় রাখলে পূর্ণতাকে নিজের মধ্যে আগলে রাখা হবে। সাহিত্যিক ভাষায় বুকের মধ্যে ঢুকিয়ে রাখা দ্বারা যেটা বোঝায় সেটা কিভাবে ফলাবে পূর্ব, আপাতত জানা নেই। নিজের বুকের দিকে মাথাটা নুয়ে এলোমেলো চুলের পূর্ণতাকে একধ্যানে দেখতে থাকে সে। চুলের উপর নাক এনে ঘ্রাণের সুবাস টেনে পূর্ণতার মুখ তুলে দেখে চোখের অশ্রুধারা এখনও টলমল করছে। পূর্ণতা তার মায়াময় অশ্রুপূর্ণ চোখ তুলে তাকালে পূর্ব গালে হাত রেখে ঠোঁটের ভাঁজে ঠোঁট মিলিয়ে দেয়। চোখ ভর্তি পানির পসরা টপ টপ করে গাল বেয়ে যেন কারুর বুকের উপর পড়ে। এলোমেলো চুলগুলোতে আঙুলের চিরুনি দ্বারা মাথার মাঝখানে সিঁথি ওঠে। পিঠের উপর চুলের বাহার ছড়িয়ে ঠোঁটজোড়া ছেড়ে দিয়ে পূর্ব স্নান্ত চিত্রে জোরে নিঃশ্বাস ছাড়ে। পূর্বের দুই হাতের বৃদ্ধাঙ্গুলে চোখের শেষ পানিটুকু আশ্রয় নেয় পূর্ণতার। তার গর্তময় আকর্ষিত থুতুনিতে ঠোঁটের আলতো স্পর্শ বসিয়ে বলে ওঠে, ঘটনাটা কোনোভাবে স্কিপ করা যায় না। ভুলে যাও কি হয়েছিল, ভুলে যাও সেদিন আমিও এই বাড়িতে ছিলাম। আমার চাওয়াটা কি খুব অসম্ভব? পূর্ণতা কিছুই বলে না, টলটল চোখে এখনও তাকিয়ে আছে। নামটা জানলে তুমি খুব কষ্ট পাবে পূর্ণ, আগেও বলেছি। তোমার উপর সামান্য আঁচড় পড়লে আমি শেষ।
এই নামটা বললে তুমি কি যে করবে তা ভাবলে পূর্বের বুক ঠেলে হতাশার ভারী নিঃশ্বাস যেন ছিটকে আসে। আচ্ছা, নামটা কি খুবই কাছের? কাছের মানুষের আঘাতগুলো যে কতটা ক্ষতবিক্ষত, চূর্ণ বিচূর্ণ, ছিন্ন ভিন্ন করে দেয়, তা যদি ওই মানুষটা জানতো, একটাবার জানতো কতটা দুঃখ হয় মনে, দগ্ধ হয় বুকে, জমাটবদ্ধ হয়ে আসে নিঃশ্বাস। তার সাথে কাটানো সুন্দর স্মৃতিগুলো এক নিমিষে পায়ের তলায় মারিয়ে যায়, হারিয়ে যায়, বিলীন হয়ে যায় আজীবনের জন্য। চোখে দিয়ে যায় পানি, হৃদয়ে রেখে যায় অসহনীয় কষ্ট। নোংরামি করা মেয়েটার কথা মোটেও বলতে সাহস পায় না পূর্ব। ঠিক কতটা কাছের মানুষ হলে পূর্বের মতো অমুক মানুষও এমন অপ্রকৃতিস্থভাবে হাঁসফাঁস করতে থাকে। পূর্ব জানালাটা বন্ধ করে দেয়। বৃষ্টির পানি ঢুকে পূর্ণতার ব্লাউজের হাতা ভিজিয়ে দিয়েছে বেশ। পূর্ণতা তার উত্তরের হদিস না পেলেও এই মুহূর্তে শীতল পরিবেশে পূর্বের উষ্ণ বুকে মাথা রেখে অদ্ভুত শান্তি অনুভব হচ্ছে ওর। পূর্ণতার চুলের ভেতরে হাত ডুবিয়ে ওর গালে হাত রেখে গাম্ভীর্য আভায় বলে ওঠে, তোমাকে আমি ঠিক কবে দেখি? প্রথম দর্শন কোথায় হয়েছিল মনে আছে? তোমার শাড়িটা একটু আধটু ছেঁড়া ছিল, আমি গায়ের একচ্ছত্র পোশাক খুলে তোমাকে ঢেকে দিই। তখন কিন্তু তোমার প্রতি কোনো কিছুই আমার ছিল না। অন্য 10টা নর্মাল মেয়ের মতোই তোমাকে দেখেছি। তোমার সাথে খুব অসভ্য কাজ করতে পারতাম। তোমার ঘুমের সুযোগ নিয়ে বহুবার বেখেয়ালে ছোঁয়াও কিন্তু ব্যাপার ছিল না আমার জন্য। তুমি কি করে আমার নিয়মতান্ত্রিক জীবনে আগমন করলে আমি সেদিন বুঝতে পারিনি। শুধু এইটুকু আমার খেয়াল আছে, তুমি আমার এই হাত দুটোর উপর ঘুমিয়েছ। হাত দুটোয় আবদ্ধ করে তোমাকে নিজের শরীরের উষ্ণতায় সুস্থ করার চেষ্টা করেছি। বুকের ঠিক এই জায়গাটায় তুমি বালিশের মতো তোমার মাথাটা রাখতে আমি আজও সেই স্মৃতি ভুলিনি, যেখানে আমার অনুমতি ছাড়া কেউ আমার রুমালটা পর্যন্ত টাচ করতো না। সেখানে তুমি আমার বুকের ভেতর স্পর্শ করেছ। তোমাকে বিশ্বাস না করলে আমার কাছে থাকার সুযোগ দিতাম। থাপ্পড় মেরে তোমাকে অপমান করতাম, যেমনটা অন্য মেয়েদের এতদিন করেছি। আয়মান সেদিন কলে যখন বলল তুমি রাজীবের কাছে ভিকটিম হয়েছ, শুনে আমার ভেতরে যেন কেমন পরিস্থিতি হয়েছিল ভাবলেই গায়ের চামড়া এখনো দাঁড়িয়ে ওঠে। জীবনে প্রথমবার কি করব, প্রশ্নটা ভেবে আমি বাজেভাবে বিপর্যস্ত হয়ে পড়ি। এখনও বাথরুমে সেই তুমিকে মনে পড়লে আমার হুলস্থুল অবস্থা হয়ে যায়। যদি তোমাকে বিশ্বাস না করতাম তবে আমার মতো মানুষ কখনো তোমার সান্নিধ্যের জন্য মরিয়া হতো না। পলিটিক্সের জন্য না অন্য কিছুর জন্য জানি না, তবে মেয়েদের কাছ থেকে রিজেকশন কখনো পেয়েছি বলে মনে হয় না। আমি স্বল্পভাষী মানুষ। তুমি একমাত্র কারণ যার জন্য আমি এত কথা বলতেও জানাতে আগ্রহ খুঁজে পাই। এত কিছু জানানোর একটাই মোটিভ ছিল, পূর্ণতা, প্লিজ আমার কাছ থেকে নামটা জানার জন্য আর ফোর্স করো না। অতঃপর পূর্বের লম্বা বক্তব্যের আড়ালে আসল কারণটা বুঝতে পারল পূর্ণতা। পূর্ব কোনোভাবেই যে নামটি উচ্চারণ করবে না তা স্পষ্ট আকারে ফের বোঝা যাচ্ছে। পূর্ণতা নিজেকে সামলে নিয়ে বলল, তুমি ভাবছো নামটা জানলে আমি ভেঙে পড়ব। ভাবছি না, গ্যারান্টি দিচ্ছি। তুমি বলবে না, তাই তো? যদি নামটা বলার মতো হতো তোমার জানার আগেই আমি তার অস্তিত্ব মিটিয়ে দিতাম। হঠাৎ রুমের কাঠ দরজায় ঠক ঠক শব্দ হতেই পূর্ব দরজার দিকে তাকায়। পূর্ণতাকে ছেড়ে দিলে পূর্ণতা বিছানা থেকে নেমে দরজা খুলতে আয়মান বাইরে দাঁড়িয়ে বলে, দোস্ত, একটু দরকার, বাইরে আসবি? পূর্ণতা বিহর দৃষ্টিতে মাথা ঘুরিয়ে পূর্বের তীক্ষ্ণ দৃষ্টির দিকে তাকায়। পূর্ব নিশ্চয়ই সন্দেহ করছে আয়মানের সাথে মিলে যেও আসল ঘটনার জরিপে জড়িয়েছে তা আজ হয়তো করেছে। পূর্ব পরিস্থিতি ঠান্ডা রেখে চোখ দিয়ে ইশারা করলে পূর্ণতা দরজা চাপিয়ে চলে যায়। পূর্ব বালিশে মাথা রেখে জানালাটা খুলে বৃষ্টির পবিত্র কণায় ডুব দেয়। আজ তার প্রচুর ঘুম পাচ্ছে, কেন যেন শান্তির ঘুম হবে এমন বাদলা দিনে, টিনের ঘরে আধো অন্ধকারে। ধোয়া ওঠা গরম কাপে চোখ বন্ধ করে তৃপ্তির চুমুক, আকি দারুণ অনুভূতি। বজ্রপাতের তালে তালে বৃষ্টির দিনে গরম চা ও ভুনা খিচুড়ি অমৃতের মতো স্বাদ লাগে, যেন ভেস্তি বর্ষা হুট করে এমন বাদলা দিনে আসমান থেকে নেমে এসেছে।
রান্নাঘরে মাটির চুলোয় বড় হাঁড়িতে খিচুড়ি রান্নার ঘ্রাণ পুরো বাড়িতে ছড়িয়ে পড়েছে। সবাই যার যার প্লেট হাতে নিয়ে পূর্ব প্রস্তুতি সেরে ফেলেছে। আনিশার মা সাজেদা ও পূর্ণতার মা খোদেজা দাওয়ায় বটি পেতে লেবু, শসা, পেঁয়াজ কাটছে। পূর্ণতার মামি দিলরুবা হাফ প্লেটের উপর কাটাকুটি জিনিস সুন্দর করে সাজাচ্ছে। একপাশে গোল করে কাটা শসা, এরপর লম্বা ফালি করে কাটা লেবু, এরপর স্থান পেয়েছে দেশি পেঁয়াজের টুকরা। তানিয়া উঠোনের কলপার থেকে কি যেন ধুয়ে এনে দিলরুবার পাশে প্লেটে কিছু রাখল। দিলরুবা চোখ ঘুরিয়ে তানিয়ার চঞ্চলী ভাব দেখে বিরক্ত হলেও তা যথাসাধ্য ভেতরে চেপে বলে উঠল, মরিচ আনতে গেলি কেন? খিচুড়িতে মরিচ দিছে না? তানিয়া মাথার উপর থেকে বৃষ্টির প্রলেপ ঝাড় দিতেই বলল, আনা মরিচ খাওয়ার স্বাদ আছে গো টুসটুসি মামি। খিচুড়ির লোকমায় মরিচ কামড় দিলে যে ঝাঁজটা লাগে না, উফ। দিলরুবার মুখের অবস্থা এমন হলো যে এই অকালপক্ষের সাথে কথা বলে নিজের রুচি বাঁধানোর কোনো শখ নেই। সে প্লেট নিয়ে খাওয়ার ঘরে চলে গেল। তানিয়া হাত এগিয়ে টিনের চাল ধুয়ে পড়া ঝর্ণার মতো বৃষ্টির পানি মুঠোতে পড়ছে। আয়মান পূর্ণতাকে নিয়ে রুমের দরজা আটকে দুটো চেয়ার টেনে বসে পড়ে। সাগ্রতের বেলায় কিছুটা পরিবর্তন লক্ষ্য করা গেল। মাথার চুলগুলো ভিজে খাড়া খাড়া হয়ে আছে। গায়ের পোশাক পাল্টে নেভি ব্লু শার্ট ও ব্ল্যাক প্যান্ট পরনে। এক হাতে ধোয়া ওঠা তপ্তকর কফির মগ, থেমে থেমে তাতে চুমুক দিচ্ছে। অপর হাতে মোবাইল, যা ক্ষণে ক্ষণে কিছু টাইপ করছে। আই উইল কিল ইউ। সাগ্রত মেসেজ দেখে মুচকি হেসে রিপ্লাই করে, আই উইল কিস ইউ, ওয়েট ফর দ্যাট। আমি আসছি তো, দেখো কি করি। কি মানে? আপনি না 1 সপ্তাহের জন্য গিয়েছেন? কাজ যদি একদিনে শেষ হয় তো সমস্যা কি? এসে তোমাকে বাজাচ্ছি, ওয়েট। সাগ্রতের অন্যমনস্কের হাসি ও ফোনের বিপরীতে টাইপিং দুটোই পূর্ণতার কাছে উদ্ভট লাগছে। আয়মান পূর্ণতার জিজ্ঞাসু দৃষ্টিতে জবাব রেখে বলে ওঠে, ভাবির সাথে চলে, বুঝোস না? স্নেহা ভাবি কিন্তু জোস দেখতে, দেখবি ভাবিরে। হারামি, আমি এখানে ভাবি দেখতে এসেছি? হঠাৎ সাগ্রত কফিতে ছোট্ট চুমুক দিয়ে বলে ওঠে, আমার কান সজাগ, সরি, সব কিছু শুনে ফেলেছি। আয়মান, তোমার ভাবিটা একা থাকে। বিশাল ফ্ল্যাটে এখন তার মন বসছে না, তাই কাজের টাইমে টেক্সট করেছে। ভাবি একা থাকে মানে? আপনার বাবা মা নেই, পরপারে টপকে গেছে। স্নেহাও অনাগত একজন ছাড়া বর্তমানে আমার কেউ নেই। অনাগত? ভাবি কি প্রেগনেন্ট ভাইয়া? সাগ্রত সহজসাধ্য হাসিতে বলে ওঠে, হ্যাঁ, 7th মান্থ রানিং। পূর্ণতা খবরটা শুনে এত খুশি হলো যেন নিজের মা হওয়ার সংবাদ শুনেছে। পূর্ণতা চট করে আয়মানের গালে থাপ্পড় মেরে দিল। আয়মান যেন আকাশ থেকে ধপাস করে পড়ল। পূর্ণতা ওকে মারল কেন? এই খুশির সংবাদে চট দিল কি বুঝে? পরক্ষণেই পূর্ণতা তাচ্ছিল্যের সাথে বলল, দেখা দা, তাড়াতাড়ি কর। তোর পোনাপুনিগুলোর সাথে আমারগুলো বিয়ে দেব। তোর মেয়েকে তুলে এনে আমার ওয়াসিফ বাড়ির বউ বানাবো। বল, বিয়ে করাবি না? আয়মান গালে হাত দিয়ে ভিনগ্রহী প্রাণীর মতো ভ্যাবাচাকা খেয়ে আছে। পূর্ণতার কি মাথায় সিট আছে নাকি? আয়মান বোকা দৃষ্টিতেই বলে ওঠে, বোন তুই ঠিক আসোস? ভাদ্র মাসের পাগলা কুত্তা কামড় দিছে। যদি কামরানি খাস তো চল, তোরে 2টা টিটেনাস দিয়াই আনি। সাগ্রত খিলখিল করে হাসতে থাকে। এই দুজনের কর্মকাণ্ডে রীতিমতো পেটের ভেতর হাসির ঝড় উঠে যাচ্ছে। বহু চেষ্টায় হাসি আটকে সাগ্রত বলে উঠল, তোমরা দুজন কি ছোট্টকালের বন্ধু? আয়মান ফট করে বলে ওঠে, না ভাই, ন্যাংটাকালের বন্ধু। আমি, পূর্ণতা, শ্রেয়া জন্মের পর থেকে একে অপরকে চিনি। ও মাই গড, এত পুরনো সম্পর্ক টেকে কি করে? হঠাৎ হাস্যোজ্জ্বল মুখ দুটো কালো আধারে মিয়ে গেল। নামের তালিকায় যে আরও একজন অন্তর্ভুক্ত ছিল, তার নাম নেওয়াও এখন হারাম। পূর্ণতা মাথা নিচু করে ফ্লোরে পায়ের নখ খোঁচাচ্ছে। আয়মান ভারাক্রান্ত মুখে এক টুকরো হাসি ফুটিয়ে বলে ওঠে, আমরা 4 বন্ধু ছিলাম। আমি, শ্রেয়া, পূর্ণতা, রাজীব। আমি অবশ্য সবার থেকে 8 মাসের বড়।
আমরা 4 পরিবার বিল্ডিংয়ের একই ইউনিটের 4টা ফ্ল্যাটে থাকতাম। বন্ধু সহপাঠী ভাই বোনের মতোই একে অন্যকে দেখে বড় হয়েছি। স্কুল কলেজ ভার্সিটিতেও আল্লাহর রহমতে আমরা একই সাথে ছিলাম। কিন্তু আল্লাহ হয়তো ভালোর জন্যই আমাদের এক বন্ধুকে আড়াল করে দিল। রাজীব খুব বড় ধরনের একটা খারাপ কাজ করল। এরপর থেকে ও আমাদের সাথে নেই। তোমাদের পরিবারও কি খুব ঘনিষ্ঠ? হ্যাঁ, যদি পূর্ণতা বা শ্রেয়া আমাদের বাসায় থাকতে চাইতো কখনো না শব্দ উচ্চারণ করতো না। এতটাই বিশ্বাস আর ভরসা করে আমাদের সবার পরিবার। মনে কিছু না করলে একটা কথা বলবো, আমি মানি যে বেস্ট ফ্রেন্ড জিনিসটা বিপরীতধর্মী ছেলে মেয়েদের জন্য না। একসময় না একসময় তারা প্রেমে পড়ে। তোমাদের মধ্যে এমন কিছু হয়নি? আমাদের মধ্যে এমন হয়নি। রাজীবের বেলায় যেটা ছিল ওইটা ছ্যাঁচড়ামো। সাগ্রত এবার পূর্ণতার দিকে তাকিয়ে বলল, মিসেস পূর্ণতা, আপনার সামনে আয়মানের মতো সুন্দর একটা ছেলে ঘুরঘুর করত, কখনো ফিল কাজ করতো না। ওকে দেখে তো আমারই মাথা ঘুরে গিয়েছিল। শেষের কথাটা সাগ্রতের জন্য সত্য না হলেও মেয়েদের জন্য সত্য। আয়মানের চওড়া বুকের শেপের দিকে একবার হলেও রাস্তায় হাঁটা মেয়েদের সরু নজর পড়বে। প্রাণখোলা হাসির দিকে তীক্ষ্ণ দৃষ্টি ছুড়বে, হয়তোবা দৃষ্টিগোচরে কেউ সেই হাসির প্রেমেও পড়ে যেতে পারে। সুন্দর দেখতে আয়মান বন্ধুটা কখনো ভাই ব্রাদার বা জিগারের দোস্ত ছাড়া পূর্ণতার জীবনে তেমন বেশি কিছুই ছিল না। পূর্ণতা হেসে বলে, এই হারামিটা এত সুন্দর দেখেই তো আমি ওর মেয়েকে আমার বাড়ির বউ বানাতে চাই। ও যদি ছেলে হয়ে দেখতে এত লাজবাব হয় তাহলে ভাবুন বাপকা বেটি কত প্রিটি হবে। আয়মান লজ্জাজনক হাসি দিয়ে বলে ওঠে, তোর বাড়িতে মেয়ে পাঠিয়ে আমি দেদারসে তোর পোলার সাথে হুইস্কি খামো। তোর জামাইরে বলবে একটা বার সেকশন খুলতে। খিলখিল হাসিতে মেতে ওঠে আয়মানের ঘর। সাগ্রত, পূর্ণতা ও আয়মানের হাস্যকলরবে মুখরিত হয়ে ওঠে বৃষ্টিময় পরিবেশ। কিন্তু পরবর্তীতে এই হাসিগুলো কি মিলিয়ে যাবে? বেশি হাসলে কাঁদতে হয়, প্রবাদের মতো সত্য হবে। সাগ্রত চাপা ব্যথায় ব্যথিত হয়। কি মধুর সম্পর্ক ওদের মধ্যে, কি বিশ্বাস, ভরসা ও ভালোবাসা বিরাজ করে তিনজনের বন্ধুত্বে। কিন্তু নামটা জানার পর কি হবে এই দুজনের? হাসিগুলো কোথায় নিরুদ্দেশ হবে? ফিরে কি আর আসবে না? সাগ্রত হুট করে মুখের হাস্যলালিমা হ্রাস করে পূর্ণতার হাসি খুশি চেহারায় তাকিয়ে থাকে। পূর্ণতা হঠাৎ সাগ্রতের দৃষ্টি দেখে বলে ওঠে, কিছু বলবেন ভাইয়া? বলার অনেক কিছুই আছে। আপনার হাজবেন্ড কেন আপনাকে বলতে চাচ্ছে না তা এখন পরিষ্কার বুঝতে পারলাম। পূর্ণতা চুপ করে তাকিয়ে আছে। আয়মানও এখন মুখ গম্ভীর করেছে। সাগ্রত কফিতে শেষ চুমুকটা দিয়ে টেবিলে মগ রেখে বলে ওঠে, আপনার থুতুনিতে যে ছোট্ট একটা গর্ত আছে তা অদ্ভুত সুন্দর। আপনার হাসিতে একটা নিষ্পাপের ছোঁয়া আছে। কেউ আপনার হাসিটা দেখলে শুধু দেখতেই চাইবে, তার মন ভরবে না তাতে। আমরা একটা কোলের বাচ্চার হাসি দেখার জন্য আকুপাকু করি। আপনার বেলাতেও এমনটাই হয়ে থাকে। আপনি কাছের মানুষগুলোকে বুকটা উজাড় করে বিশ্বাস করেন, তা দেখে কেউ চাইবে না আপনার বিশ্বাসের ডোরাটা ভাঙুক। পূর্ব আপনাকে এতটা ভালোবাসে যা পরিমাপ করা দুঃসাধ্য। আপনার হাসিটা যখন কান্নায় মিলিয়ে যাবে, সেই দৃশ্যটার জন্য উনি নিজের ঘটনা মাটি করতে প্রস্তুত, এবং উনি সেটাই করছেন। আপনাকে কিচ্ছু বলেনি, আর মনে হয় না সে বলবে। আমি এখানে সত্য দেখাতে এসেছিলাম, কিন্তু অনেক কিছুই শিক্ষা পেলাম। ভালোবাসার জন্য দিনক্ষণ লাগে না, লাগে শুধু মুহূর্ত। এই মুহূর্তগুলো উনি আপনার নামে করে দিয়েছেন। উনি একজন ব্যস্ত জীবনের মানুষ, তার উপর রাজনীতিতে জড়িত। তবুও আপনাকে নিয়ে তার খুব স্বপ্ন। এমন স্বপ্ন চায়নি ঠোঁট ভেঙে যখন কান্নার আর্তনাদ আসবে, উনি সেটা সহ্য করতে পারবেন না, সত্যিকার অর্থেই ভেঙে যাবেন। আপনি শক্ত হন ছোট বোন। আপনি ভাঙলে ওই মানুষটার শক্ত খোলসটা ভেঙে শত্রুর সাহসের পাল্লা ভারী করবে। একটা পুরুষ যেমন মেয়ের জীবনটা নরক বানাতে পারে, একটা মেয়ে চাইলে পুরুষের গোটা জগৎ ধ্বংস করার ক্ষমতা রাখে। পূর্ব কষ্ট পেলেও আপনাকে বলবে না। হয়তো উনি এখন অমানসিক যন্ত্রণায় আছেন, সেটাও আপনাকে বুঝতে দিচ্ছে না।
শান্ত স্বাভাবিক মুহূর্তে আপনি যখন তার মুখের দিকে তাকাবেন, তখন বুঝবেন তার যেন কিছুই হয়নি। যখন বুকের উপর হাত রাখবেন, তখন ঠিকই বুঝবেন হৃৎপিণ্ডের ধুকধুকানির সাথে উনি নিজের সকল তীব্র উৎকণ্ঠা চেপে রেখেছেন। যা দেখা যায় তা সত্যি হয় না, যা দেখা যায় না তাই সত্যি হয়। কথাটা জানেন তো? নিজেকে সামলে ওই মানুষটাকেও সামলান। এভাবে ছোটোখাটো ব্যাপারে জীবনের গতি থামাবেন না। সময়, স্রোত, জীবন কোনোটাই কারোর জন্য থেমে থাকে না। জাগ্রত জোরে নিঃশ্বাস ছেড়ে পকেট থেকে একটা কাগজের ভাঁজ বের করে টেবিলের উপর মগের নিচে রাখতে উঠে দাঁড়িয়ে পড়ে। পূর্ণতার দিকে হ্যান্ডশেকের জন্য হাত বাড়ালে পূর্ণতা হতভম্ব দৃষ্টিতে দাঁড়িয়ে কাঁপা কাঁপা হাত এগিয়ে দেয়। আয়মানের মস্তিষ্কে বুদ্ধির চাকাটা কোথাও যেন জং ধরে আটকে গেছে। ঠিকমতো ঘুরছে না, কিছুই বুঝতে পারছে না জাগ্রত কি বলছে। জাগ্রত মিষ্টি হেসে পূর্ণতার সাথে হ্যান্ডশেক করে বলে, কাজের উসিলায় আবার দেখা হবে ইনশাআল্লাহ। আমি নতুনভাবে আপনাকে দেখতে চাই। অবলা, দুর্বল, লাঞ্ছিত পূর্ণতা না। আল্লাহ হাফেজ ছোট বোন, আবার দেখা হবে। জাগ্রত জানালার কপাট খুলে চামড়ার ব্যাগটা বাইরে ছুঁড়ে মারে। ঝপ করে বৃষ্টির মধ্যে মাটিতে পড়ার মতো শব্দ হতেই জানালা দিয়ে লাফিয়ে পড়ে জাগ্রত। হাত ঝাড়া দিতেই পূর্ণতার উদ্দেশ্যে কপালে আঙুল তুলে স্যালুট ইশারা করে মিলিয়ে যায় বৃষ্টিতে। নিরবচ্ছিন্ন বৃষ্টি যেন বাতাসে কুজন শব্দ ছেড়ে দিয়েছে। কানে প্রতিধ্বনির মতো লাগছে, আল্লাহ হাফেজ ছোট বোন, আবার দেখা হবে, আবার দেখা হবে। আয়মান মগের দিকে তাকাতেই চিরকুটটা দেখে। মগ উঠিয়ে চিরকুট নিয়ে পূর্ণতার দিকে এক পলক তাকিয়ে বলে, এটা তুই খুলবি নাকি আমি খুলব? তুই খোল। শিওর তো? হ্যাঁ শিওর। আয়মান জানালা দিয়ে আকাশের পানে দৃষ্টি রেখে মনে মনে কিছু বলল। চিরকুটটা খোলার সাহস না হলেও পূর্ণতার জন্য খুলতে হবে। আয়মান বিসমিল্লা বলে চিরকুটটা খুলে ফেলল। কালো বলপেনের কালিতে যে নাম ছিল তা জানার জন্য যতটা উদগ্রীব ছিল, এখন উদ্ধৃতির জন্য একটুকু গলা ভেদ করে শব্দ করতে পারছে না। সাদা চিরকুট ধরে শোপিজের মতো স্থির হয়ে গেছে। আয়মান পূর্ণতার দিকে পিঠ দিয়ে সাদা চিরকুটে আরও একবার চোখ বুলালো। পরিষ্কার লেখায় দুটো অক্ষরমালা একত্রে সাজানো। কি সুন্দর নাম! এই নামটা ঠোঁটের কোণায় উচ্চারণ করলে নিমিষেই মনটা প্রাণচাঞ্চল্য হয়ে ওঠে। সাদা চিরকুটে এক ফোঁটা পানি পড়ে কালো কাজলের মতো কলমের কালিও যেন ছড়িয়ে পড়তে লাগলো। পূর্ণতা ব্যাপক অস্থিরতায় ছটফট করতেই আয়মানের কাঁধ ঘুরিয়ে হাত থেকে চিরকুট নেয়। চট করে আয়মানের চোখ লুকানো দৃশ্য পূর্ণতা দেখে ফেলে। আয়মান চোখের পানি লুকাচ্ছে কেন? আয়মান চোখে হাত দিয়ে অনেকটা পালিয়ে যাওয়ার মতো দরজা খুলে বেরিয়ে যায়। পূর্ণতা সেদিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে শেষমেশ হাতের ভেজা চিরকুট মেলে ধরতেই গোটা গোটা অক্ষরগুলো ভেসে ওঠে। শ্রেয়া। আবার দেখে, শ্রেয়া। আরও কয়েকবার দেখে, শ্রেয়া। পাগলের মতো বিছানার উপর থেকে মোবাইলের ফ্ল্যাশ চালিয়ে দেখে, না, শ্রেয়াই লেখা আছে। কেন লেখা আছে? এই নাম কেন লিখেছে? শ্রেয়া ছিল? অসম্ভব। কি করে হবে? শ্রেয়া হতেই পারে না, হতে পারে না। ধপ করে বিছানার ধার ঘেঁষে ফ্লোরে বসে পড়ল পূর্ণতা। হাতের চিরকুটটা ফ্লোরে বেহালভাবে পড়ে আছে। আচ্ছা, বিশ্বাসঘাতকদের মুখ কি কখনো কালো হয়? কালি দিয়ে কালো করে দিলে কেমন হয়? অন্ততপক্ষে নোংরামি করার চিহ্নটা তার মুখের উপর ভেসে থাকবে। মানুষ জিজ্ঞেস করবে, কিরে, তোর মুখ এমন কালো কেন? তখন লজ্জায় কিচ্ছু বলতে না পেরে অন্য আরেকজন তার হয়ে বলবে, নোংরামি করেছে, নোংরার চিহ্ন। পূর্ণতার নিশ্চল দেহের মতো স্তব্ধ হয়ে আছে। বুকের ভেতর যে প্রলয় হচ্ছে তা যেন বাইরের ঝড়কেও হার মানিয়ে ছাড়বে। এত বড় ধোঁকা! এর চেয়ে মৃত্যুটা কি শান্তি না? ঠান্ডা পায়ের আলতো পদচারণার শব্দ আসছে কানে। এই তো দরজার বাইরে কেউ হাঁটা থামিয়ে দিল। কে বাইরে? কে দাঁড়িয়ে? দরজায় কেন টোকা দিচ্ছে না? পূর্ব বিছানা থেকে উঠতেই হারিকেনের পোলতেটা বাড়িয়ে দিল। গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটির দারুণ সমস্যা। হালকা বাতাস ছাড়তে দেরি, কারেন্ট হাওয়া হতে দেরি করে না।
তানিয়া হাসি হাসি মুখে দুলতে দুলতে টেবিলের উপর হারিকেন দিয়ে যায়, যার ফলে রুমটা এখন আধো অন্ধকারে ঠাসা। পূর্ব নিজের ভেজা চুলগুলোকে লেফট সাইডে ঠেলতেই দরজার দ্বার খুলে দাঁড়ায়। মায়া দৃষ্টির চোখ দুটো কি ভার হয়ে আছে, সরু ঠোঁট দুটো যেন শীতের কাঁপুনির ন্যায় কাঁপছে। পূর্ব দরজার বাইরে এক হাত বাড়িয়ে পূর্ণতাকে ধীরে সুস্থে ভেতরে আনলো। দরজাটা ঠিক করে লাগিয়ে দিল। পূর্ণতা যন্ত্র মানবের মতো থমকে আছে। আচ্ছা, ও কাঁদছে না কেন? অল্প শোকে কাতর, অধিক শোকে পাথর, ব্যাপারটা কি ফলে গেল নাকি? পাথর হলে তো সমস্যা, বুকে ব্যথা দেবে, প্রচুর ব্যথা দেবে। পূর্ব তো নিজেকে সদা প্রস্তুত কমান্ডের মতো তৈরি রেখেছিল। যখন পূর্ণতা হুমড়ি খেয়ে কাঁদবে, পূর্ব ওকে বুকে টেনে শান্ত করাবে। এ কি হলো? পূর্ব কিছু একটা অতি দ্রুত চিন্তা করল। খুবই সুকৌশলে দারুণ একটা পরিকল্পনা সাজালো। মুষলধারে বেগতিক বৃষ্টির মধ্যে রুমের পেছনের দরজাটা পুরো খুলে দিল। এতে পূর্ণতা এক চুলও নড়ল না। অন্য সময় হলে পূর্ণতা একটু ফুঁসে যেত। পূর্ব হাত থেকে ঘড়ির হুকটা টেনে পূর্ণতার পাশ কাটিয়ে টেবিলের উপর খুলে রাখল। এখনও পূর্ণতা লক্ষ্য করল না পূর্ব ধীরে ধীরে তৈরি হচ্ছে। আচ্ছা, পূর্ব কি করবে? মারবে? মারার আগে হাত সাফ করা তো ফিল্মি ব্যাপার স্যাপার। সিনেমায় গুন্ডাদের পেটালে নায়করা পূর্বের মতো ভাবসাপ নিয়ে হাতের ঘড়ি খোলে। এবার বাদামি পাঞ্জাবির হাতাটা উল্টো ভাঁজ করে ধবধবে কবজিটায় একটু দূরে গুটালো। ইস, মারাত্মক দৃশ্য। হাতের উপর বিছিয়ে থাকা পশমের স্তরগুলো যেন অতি লোভনীয়। পূর্ণতা কি একবার তার সুদর্শন পূর্বকে দেখবে না? দেখলে নির্ঘাত চোখ ফেরানোর ক্ষমতা রাখত না। গায়ের বাদামি পাঞ্জাবিটা কি ভয়ঙ্কর সুন্দর লাগছে। ভিজে ওঠা চুলের এবড়ো থেবড়ো অবস্থা মাথার তালুতে খাড়া হয়ে কি চমৎকার লাগছে। পূর্ণতা তো দেখলই না। হঠাৎ পূর্ণতার হাতে টানশক্তির ফলে বুলেট গতিতে দরজার বাইরে বৃষ্টির মধ্যে বেরিয়ে এলো। কি তুখর বৃষ্টি! মাথার তালুতে ঠান্ডার ঘানিতে বেশ কঠিন অনুভূতি। কয়েক মিনিটের মধ্যেই নাকানি চুবানি ভেজার মতো কঠিন দশা হবে এমন বৃষ্টি হচ্ছে পরিবেশে। বলা প্রয়োজন, পেছনের দরজা দিয়ে বেরুলে ছোট্ট খোলামেলা একটা জায়গা দেখা সম্ভব, যেখানে বাগান করার জন্য পূর্ণতার নানা ভাই সোলার বেড়ায় চতুর্পাশ ঘিরে দিয়েছেন। এরপর বিশাল বড় বিস্তৃত মাঠ, যেটা ফসলি শস্যবস্তু গাদা গাদা করে রাখা হয়। মূলত সেই অর্থেই জায়গাটা নিরিবিলি, এবং সেখানে পূর্বের নতুন গাড়িটা তেরপাল দিয়ে ঢাকা। পূর্ণতা বৃষ্টির পানিতে ভিজে একাকার, তবুও যেন হুঁশিন স্তব্ধ অবস্থা। অন্ধকারাচ্ছন্ন বৃষ্টিমুখর পরিবেশে চোখ সয়ে থাকাটাই যেন বিরাট ব্যাপার। পূর্ব সজাগ দৃষ্টিতে তবু একবার আশেপাশে দেখে নিল কেউ আছে কিনা। যাক, কেউ নেই। পূর্ণতার দিকে ফিরে তাকাতেই দেখল পূর্ণতা কাঁপছে। ও কি শীতে কাঁপছে নাকি ব্যথায় কাঁদছে বোঝা মুশকিল। পূর্ব কাছাকাছি হয়ে দাঁড়ালো। হালকাভাবে গাল ঝাঁকিয়ে ঠান্ডা সুরে জিজ্ঞেস করল, তুমি কাঁদছো না কেন পূর্ণ? কি জন্য? পূর্ণতার সম্বিত ফিরে পাওয়ার মতো গা ঝাঁকিয়ে চমকে উঠল। চোখ তুলে ঠিক করে তাকাতেই বুঝল সে এখন ভারী বর্ষণের নিচে। পূর্ব কপাল কুঁচকে আরও কিছু বলবে, হঠাৎ পূর্ণতা ডুকরে কেঁদে উঠল। আকাশে জমা মেঘগুলো এখন বৃষ্টি হতে শুরু করেছে। পূর্বে এবার স্বস্তিতে নিঃশ্বাস ছেড়ে পূর্ণতার মাথায় হাত রাখল। আকাশের দিকে চোখ বন্ধ করে মনে মনে বলল, আল্লাহ, তুমি পূর্ণর কষ্ট লাঘব করো। পৃথিবীতে সরল সহজ মানুষদের এত কষ্ট দিও না। যারা হামেশা পাপ করে বেড়ালো তাদের তুমি কঠিন শাস্তি না দিলে দুনিয়া ধ্বংস হতে বেশি দিন লাগবে না। পাপের দুর্গন্ধে পূর্ণরা দূষিত হবে। আমার আকুল মিনতি, বিনীত অনুরোধ, আমার পূর্ণতাকে তুমি কঠোর বানিয়ে দাও। ওকে এতটাই কঠোর করো আজ থেকে ওর নবসূচনা হোক। কথা শেষ না হতেই কান্নার বেগতিকে পূর্ণতার শরীর ছেড়ে দিয়ে মাটিতে বসতে নিলে পূর্ব চট করে হাত ধরে ফেলে। পূর্ণতা কিছুক্ষণ হাত ছাড়াতে চাইলেও শেষে পূর্বের বুকে কপাল ঠেকিয়ে চিৎকার করে কাঁদতে থাকে। দেহের রক্তক্ষরণ সবাই দেখলেও মনের রক্তক্ষরণ কেউ দেখে না। মনের রক্তক্ষরণ হলে মানুষের ছোট্ট সুন্দর মনটা স্বাভাবিক থাকে না।
মনের রক্তক্ষরণ হলে মানুষের ছোট্ট সুন্দর মনটা স্বাভাবিক থাকে না। পূর্ণতার নরম কোমল মনটা রাজীব শ্রেয়া নামক দুজন মানুষ ছিন্ন ভিন্ন করে দিয়েছে। রাজীবেরটা না হয় বিপরীতধর্মী আকর্ষণ ছিল, কিন্তু শ্রেয়া তোর বোনের মতো বান্ধবী ছিল। বোনরূপী বান্ধবী কখনো এমন আঘাত করতে পারে? এই নশ্বর দুনিয়ায় কি বান্ধবী বলতে সত্যিই কিছু নেই? কষ্ট হয়, প্রচুর কষ্ট হয়। কলিজার বান্ধবী বা জিগারকা দোস্ত বলে যাদের মনের কোণে স্থান দেওয়া হয়, দিন শেষে তারাই মনটাকে খুন করে চলে যায়। খুনিরা থাকে খুশিতে, ভিকটিম মরতে থাকে ধুকে ধুকে। বাঁধে সেই বিচ্যুত গাছের গুড়ির উপর বসে আছে আইমান। গায়ের মাখন রঙের শার্টটা ভিজে জবজবা, চোখ দুটো সাদা অংশ লাল হয়ে চক্ষু কোটরে স্রোতস্বিনী নদীর মতো টলটল করছে। বাকরুদ্ধ হয়ে জ্বলছে বুকের কোথাও, কুড়ে কুড়ে লণ্ডভণ্ড হচ্ছে শরীরের আনাচে কানাচে। রাগ দমন হচ্ছে না, কষ্ট নিবারণ সম্ভব না, দমটাও ছেড়ে যাচ্ছে না। এ কেমন যন্ত্রণা! এই যন্ত্রণা কেন সহ্য হচ্ছে না? কোত্থেকে উদয় হলো এই অসহ্যকর দহন? চক্ষু দৃষ্টি পুকুরের উপর বৃষ্টির জলধারায় তাক করতেই হঠাৎ গাছের গুড়ির উপর নীললিপ্তে ৫ আঙ্গুলের মুঠোবন্দিতে ঘুষাতে লাগলো। ১ ২ ৩ ৪, ৮ নম্বর ঘুষিতে নেতিয়ে পড়ল হাত। আয়মান নিজের চুল টেনে ধরল ২ হাতে। গুড়ি থেকে দাঁড়িয়ে পড়ল ও। অস্থির লাগছে। শরীরে চামড়া যেন ফেটে যাচ্ছে, পুড়ে যাচ্ছে। কি করবে? মরে যাবে? পুকুরপাড়ের অতি সন্নিকটে এসে চুল ছেড়ে তীব্র চিৎকার করল আয়মান। ভেতরের সব কষ্টের আভাস বেরিয়ে গেল না বুক থেকে। কোথাও যেন গুটি পাকিয়ে লুকিয়ে গেল ভেতরে। আজ ছেলে ধর্মের একটা রুলস ভঙ্গ করবে। হাউমাউ করে চিৎকার দিয়ে কাঁদতে ইচ্ছে হচ্ছে। আয়মান কি তা করবে? কিছুক্ষণ পর বৃষ্টির কঠিন ঝাপটায় কিছু করুণ আহাজারির শব্দ হলো, পরপর বহুবার। বড় ঘরের রুম থেকে আনিশার মা সাজেদা ও আয়মানের মা আফিয়া হঠাৎ কি যেন শুনতে পেয়ে একসঙ্গে অবাক হলো। আফিয়ার সন্ধানী উদ্বিগ্ন মন আচমকা বলেই ফেলল, বাদলা দিনে কেউ কাঁদে নাকি? কেমন যেন চিৎকারের আওয়াজ শুনলাম। গ্রামে আবার যে ঘটনা শুনি, ওইসব কিছু ডাকে নাকি আপা? সাজেদা বিরস মুখে বললেন, আরে না গো, এখন কি ওই আগের যুগ আছে? আগে তো মাগরিবের আজান দিলে উঠোনে যাওয়াই নিষেধ ছিল, এখন তো ঘরে ঘরে কারেন্ট। আফিয়া আর কথা বাড়ালো না। সাজেদা আপার কথাই ঠিক, তবুও মনে যেন ভারী শঙ্কার আভাস অনুভূত হলো। মাতৃমনের সেই বিচলিত শঙ্কা, ছেলে কি ওনার ঠিক আছে? নিঃশ্বাস বন্ধ হয়ে আসছিল আমার। কোনোভাবেই শ্বাস নেওয়ার জন্য নাকের ছিদ্র দুটো দিয়ে স্বাভাবিক অবস্থায় অক্সিজেন টানতে পারছিলাম না। পূর্ব আমার কঠিন দশা দেখে কিছুক্ষণ অস্থির হলেও এখন আমাকে আবদ্ধ করেছেন ওনার বাহুর কোলে। বৃষ্টির পানিগুলো মুখের উপর পড়ছে। আমি কাশতে কাশতে শ্বাস নেওয়ার জন্য ঠোঁট খুলে হাঁপাচ্ছি। পূর্বই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটে কোথায় নিয়ে এলো সেই হুঁশ আমার নেই। যখন একটু স্বাভাবিক হয়ে ভালো করে শ্বাস নিচ্ছিলাম তখন বুঝলাম ভুতুড়ে বটগাছের নিচে আছি। সামনে মাছ চাষের ছোট্ট খালখানা, বাঁশের বেঞ্চির সাথে লাগোয়া বিশাল বটগাছটায় খুব খারাপ ঘটনা শুনেছি। পূর্ব আমাকে বেঞ্চির উপর বসিয়ে পাশের গা ঘেঁষে নিজেও বসল। আমাকে একটু ঠান্ডা হতে দেখেই আমার কপালে হাত রেখে বলে উঠলেন, আমার ইচ্ছে করছে তোমার গালে একটা থাপ্পড় বসাই, মারি একটা। ধীর কণ্ঠে শক্তি জুগিয়ে বললাম, মারবে কেন? গ্রামে বৃষ্টিতে যদি ভিজতে না পারো জীবনে আর কি আছে? মুখে ঘাস নিয়েছিলে এতদিন। মা আমাকে কখনোই বৃষ্টিতে ভিজতে দেয়নি। আমার তো নার্ভ। তোমার নার্ভ আমি কিভাবে নার্ভাস বানাই দেখো খালি। ফাইজলামি পেয়েছো? ঢং করো, ঢং করো আমার সাথে। বৃষ্টিতে নিয়ে এসেছি 2 মিনিটও হয়নি, সে এখন অ্যাজমা। হঠাৎ পূর্ব ভ্রুকুচকে কথা শেষ না করতেই পূর্ণতার শরীরে হাত রাখল। অমনিতে চমকিত স্বরে বলে উঠল, তুমি কাঁপছো? আমি ফাজলামো করে বলেছি। ইয়া আল্লাহ, এই মেয়ে, কথা বলো। আল্লাহ, কি করলাম? ধামধাম করে দরজায় 2 বার করাঘাত করতেই চোখ কসলাতে কসলাতে দরজার এক পাট খুলল শ্রেয়া।
অন্য পাটে শরীর হেলিয়ে হাই তুলে ঘুমো ঘুমো চোখে বিরক্তি সুরে বলে উঠল, এই ফাজিল, এই সময় আসলি কেন? ঘুমাচ্ছি না? কি সুন্দর বৃষ্টি, আমার মজার ঘুমটা। বলতে বলতে আবারও হাই ছাড়ল শ্রেয়া। আয়মান শ্রেয়ার পেছনে দৃষ্টিপাত দিয়ে ঘরে একবার লক্ষ্য করল। পরক্ষণেই ধাক্কা দিয়ে শ্রেয়াকে ভেতরে ঠেলে নিজেও ঢুকে পড়ল। শ্রেয়া যেন আশ্চর্যের চূড়ান্ত স্তরে। আয়মান দরজা লাগাতে থাকলে শ্রেয়া ভ্রু কুঁচকিয়ে বলে উঠল, বদমাইশ, দরজা লাগাচ্ছিস কেন? চুপ, একদম চুপ থাকবি। আয়মানের রাগান্বিত কণ্ঠ। শ্রেয়া একটা ঢোক গিলে কণ্ঠ কোমল ভাবিনে বলে উঠল, কিছু হয়েছে দোস্ত? এনিথিং প্রবলেম? আয়মান গম্ভীরভাবে তর্জনী তুলে বিছানায় বসতে ইশারা করল। শ্রেয়া থতমত খেয়ে ঢোক গিলতে গিলতে বিছানায় বসলে আয়মান ওর পায়ের কাছে চেয়ার টেনে বসে। বাঁ পায়ের উপর ডান পা তুলে ভাবুক ভঙ্গিতে চোখ স্থির করলে শ্রেয়া অনেকটা চাপা কণ্ঠে বলে ওঠে, সমস্যা কি বলতো? এই রাতের বেলা কাক ভেজা অবস্থায় কোত্থেকে এলি? এলি তো এলি, তাও আবার আমার রুমে। কি জন্য? কি দোষ ছিল আমার? জবাব আছে তোর কাছে? কি বলছিস তুই? এগুলো কেমন কথা? তুই কি আমাকে মূর্খ ভাবস শ্রেয়া? উত্তরটা দে তো। তোর মূর্খতা দিয়ে আমার কি যায় আসে? ও তাই তো, আমি তো শালা আঞ্চলিক মারাই, শুদ্ধ ভাষায় প্যাচাল পারি না, কথাবার্তায় স্মার্ট না, তাই না? ফাউল কথা বলবি না আয়মান। রাতের ঘুম হারাম করে এখানে কোন ধানের আবাদ দেখতে এসেছিস? তোর কি একটু লজ্জা নাই রে শ্রেয়া? তুই কি মেয়ে না? মুখ সামলে কথা বল। কি ধরনের কথা এগুলো? তোর সাথে ঠিকই মুখ সামলিয়ে কথা বলতাম, এখন আর সিরিবিরি মানতাম না। তুই আমার রুম থেকে বিদায় হতো। আই সেড গো। কেন? পূর্ণতার ভাতারের দিকে তোমার নজর পড়ে, লজ্জা করে না? শালা 12 ভাতারি, কেমনে পারলি পূর্ব ভাইয়ের সাথে স্যাস্টামি করতে? ভাই তুই আমারে খালি বুঝা, কেমনে পারলি? জাস্ট শাট আপ আয়মান, এগুলো কেমন ফাজলামি? যেতে বলছি না, বেরিয়ে যা। তুই কি সোজাসুজি শিকারে আসবি না? আমার টেকনিক কিন্তু খুবই তাড়া। ভালোই ভালোই কথা বমি কর। কি জানতে চাস? পূর্ব ভাইয়ের সাথে ওই দিন কেন সব করেছিলি? শ্রেয়া মুখ নিচু করে হাতের তালুতে আঙুল ঘষতে থাকে। হঠাৎ নীরবতার চিত্রে পানি ঢেলে আয়মান বলে ওঠে, তুই ভাইয়ের উপর ক্রাশ খেয়েছিলি তাই না? ভাই তোরে পাত্তাও দিত না। পূর্ণতার অ্যাক্সেস পাগলামির দিন ভাইরে যখন ডাকলাম আর ভাই যখন আসলো তখনই তোর মন ঘুরে গেছে। আরে শয়তান, তুই কত বড় বাটপারি করলি ভাবছোস? ভাই কি তোরে একলা ইগনোর করতো? আনিশারে ইগনোর করে নাই? অন্য মেয়েরে ইগনোর করে নাই? তুই কেমনে পারলি রে স্যাস্টামি করতে? পূর্ণতার কাছে কেমনে যাবি? ওর অবস্থা একটু ভাবছোস? আয়মান এক দৃষ্টিতে তাকিয়ে আছে শ্রেয়ার দিকে। শ্রেয়া সেই যে মাথা নিচু করেছে, সেই মাথা তোলার কোনো নামসূত্র নেই। আয়মান আবার বলে ওঠে, তুই তো ভালো ছিলিস শ্রেয়া, কেমনে এমন অশ্লীল কাজ? হঠাৎ আয়মানের বাক্যে দাড়ি বসিয়ে শ্রেয়া বলে উঠল, চুপ কর, তোর কাছে আমি আমার চরিত্রের সার্টিফিকেট চাই না। হ্যাঁ, আমার পূর্বকে খুব ভালো লাগতো, এখনও লাগে। অনেকবার চেষ্টা করেছি ওর সাথে একটু যোগাযোগ করার জন্য, ও কখনোই আমাকে ভ্যালু দিত না। পূর্ণতার কাছ থেকে নাম্বারটা পর্যন্ত চেয়েছি, ও দেয়নি। মানুষের নিষিদ্ধ জিনিসের প্রতি প্রবল আকর্ষণ থাকে, আমার ক্ষেত্রেও সেটাই হয়েছে। আচ্ছা, তোর মতো খ্যাতের কাছে আমি আমার মনের কথা বলছি কেন? কে তুই? তোর মতো লাফাঙ্গা পোলাপান তো আমি এমনিতেও আঙুলের ইশারায় নাচাতে পারি। শুধু পূর্ণতার কথা চিন্তা করে কখনো কিচ্ছু বলিনি। যা বের হয় এখন। শ্রেয়ার পরিবর্তিত রূপ দেখে আয়মান হতভম্ব দৃষ্টিতে হাঁ করে আছে। মেয়ে মানুষের মধ্যে এত পরিবর্তন, এটা না সেই শ্রেয়া যে পূর্ণতার সকল দুঃসময়ে পাশে ছিল? পূর্ণতার জন্য তো কান্নাও করেছিল বহুবার। কি করে এত পরিবর্তন? হাউ পসিবল? হ্যাঁ, শ্রেয়ার সাথে খুনসুটি হতো, বাড়াবাড়ি রকমের ঝগড়া হতো, কথা কাটাকাটি চলতো। তাই বলে আয়মান খ্যাত লাফাঙ্গা? আয়মান নিজের চোখ দুটিকেও বিশ্বাস করতে পারছে না। খুব কষ্টে একটা ঢোক গিলে শ্রেয়ার দিকে স্থির চাহনিতে বলে উঠল, আমি কি ভুল মানুষকে পছন্দ করতাম? তোর পছন্দ মানে? তোকে কে পছন্দ করে যে তুই অন্যকে পছন্দ করবি? যোগ্যতা আছে তোর? মুখের ভাষাও তো খ্যাত মার্কা।
এ তোর উপর ফিদা হবে। আসছে আমার পছন্দটা। যা সর। আয়মান ভিমরি খাওয়ার মতো ধাক্কা খেলো। কি কঠিন কথাগুলো অনর্গল বলে দিচ্ছে শ্রেয়া। আয়মান তোকে কাছের মানুষ ভাবত বলেই কখনো কথাবার্তা ভেবেচিন্তে মেপে বলতো না। নিতান্তই আপন মানুষের সাথেই আমরা দুনিয়ার জঘন্য ভাষায় কথা বলতে পারি, যা আমরা বাবা মায়ের সাথেও অনেক ক্ষেত্রে বলতে পারি না। শ্রেয়ার তাচ্ছিল্যপূর্ণ চেহারা দেখে আয়মান নিজেকে সামলালো। বুক ভর্তি নিঃশ্বাস টেনে নাসাপথে প্রশ্বাস ছাড়তেই তাচ্ছিল্য হাসিতে বলে উঠল, শালা নিষিদ্ধ জিনিসের প্রবাদ মারায়। দুনিয়ার সবচেয়ে বড় জালিমের বাচ্চায় বলেছিল, এভরিথিং ইজ ফেয়ার ইন লাভ অ্যান্ড ওয়ার। না, আর কিছুই বলতাম না। কুত্তার কাছে গরুর ডাক শুনতে চাওয়া বোকামি। চেয়ার ছেড়ে উঠে দাঁড়াতেই চলে যাওয়ার জন্য দরজা খুলল আয়মান। যেতেই হঠাৎ মুখ ঘুরিয়ে ফের বলে উঠল, আমরা যাদের জন্য নিয়ম ভাঙি তারাই আমাদের ভেঙে দিতে চায়। আই ক্যান সে দিস ওয়ার্ড ইন ইংলিশ, বাট ইউ থিঙ্ক আই অ্যাম এ ড্যামিশ গাই। হা হা। মে আল্লাহ ব্লেস ইউ ইয়ার। আই হ্যাভ নাথিং টু সে। আমি খুব শুদ্ধ ভাষায় কথা বলতে পারি, যেমনটা আমার বাবা মার সাথে বলি। কিন্তু তোকে খুব আপন ভেবে বোকার কাজ করেছি শ্রেয়া। খুব দুঃখ দিলি। যদি আমি শিক্ষিত বাবা মায়ের সন্তান হয়ে থাকি আর কোনো দিন তোর সাথে যোগাযোগ রাখার মতো ভুল করব না। ঝমঝম প্রখর বৃষ্টির মধ্যে আবার বেরিয়ে গেল আয়মান। আজ কোনো পিছুটান নেই বুকে। সব ঝেড়ে মুছে শ্রেয়া নামক মানুষটার কাছে ফেলে এসেছে। যারা আমাদের মূল্য দেয় না তাদের কখনোই কাছে রাখা ঠিক না। সময় আমাদের শেষ হাসিটার সুযোগ একদিন দেবেই। প্রকৃতি কখনো নাইনসাফি করে না। আচ্ছা, পূর্ণতা এখন ঠিক আছে তো? হঠাৎ নিজের খেয়ালিপনা ছেড়ে পূর্ণতার জন্য ব্যতিব্যস্ত হলো আয়মান। সবচেয়ে বেশি আঘাত তো পূর্ণতাই পেয়েছে। ও কি এখন ঠিক আছে? আয়মান উঠোন পেরিয়ে বৃষ্টির পানিতে থপথপ পা ফেলে পূর্ণতার রুমের কাছে আসলো। দরজায় টোকা দেওয়ার কয়েক মিনিট পর দরজা খুলে দেখে পূর্ব কেমন অস্থির হয়ে আছে। ভাই, কোনো সমস্যা? পূর্ণতা ঠিক আছে তো? ও সেন্সলেস হয়ে গেছে আয়মান। কি বলেন, ডাক্তার আনবো? না প্লিজ, লাগবে না। তুমি ঠিক আছো? আমার আবার কি হবে? আমি তো বিন্দাস। আমার সামনে মিথ্যে বলো না। আমি চোরের মনো মিথ্যার প্রবণ দুটোই টের পাই। আমি ঠিক আছি ভাই, কিছুই হয়নি। আসলে ভাই, আমরা ছেলেরা মনে হয় মেয়ে জাতি দিয়ে আজীবন কষ্ট পাই, তাই না? হ্যাঁ, হয়তোবা। মন খুব খারাপ। চাইলে ভেতরে এসে বসতে পারো। না ভাই, কালকে আসি। আপনার পাঞ্জাবি ভিজা। পাঞ্জাবি পাল্টান, ঠান্ডা ধরবে। চিন্তা নেই, আমাকে এসব ঝড় বৃষ্টির অসুখ নাগাল পায় না। তুমি ভেতরে আসো। না ভাই, আপনি ঘুমান, সকালে আসবো। আয়মান হাসি দিয়ে চলে যাওয়ার জন্য শরীর ঘোরাবে হঠাৎই কাঁধে হাত রেখে থামিয়ে দিল ওকে। আয়মান মুখ ঘুরিয়ে পূর্বের দিকে তাকাতেই পূর্ব পিঠ চাপড়ে বলে ওঠে, মেয়েরা ফুলের মতো, সঠিক ফুলটাকে বেছে তাকে আগলে ধরো। গুড লাক। পূর্বের দুটি বাক্য আয়মান স্তব্ধ হয়ে শুনলেও হুট করে গা ভেজা পূর্বকে জাপটে ধরে আয়মান। কি ভেবে জাপটে ধরল বোঝা না গেলেও পূর্ব মিচকি হেসে ওর পিঠে হালকা দুটো কিল বসিয়ে বলে ওঠে, এভাবে থমকে যেতে নেই। কাটা উপড়ে হাঁটা দিতে হয়। একদিন জীবন তোমাকে সুখ দেবেই। কষ্ট পেও না আয়মান। এসব তুচ্ছ ঘটনাকে মনে রেখো না। আয়মান পূর্বকে ছেড়ে দিয়ে সম্মতিতে মাথা দুলিয়ে ঠোঁট জুড়ে এক চিলতে হাসি আনল। হাসির আভাস রাখতেই আয়মান নিজের রুমের দিকে চলে গেল। পূর্ব দরজা আটকে বিছানায় শোয়া পূর্ণতার দিকে এক ঝলক তাকিয়ে গায়ের পাঞ্জাবিটা দুই হাতে খুলে ফেলল। মাথা ঝাড়া দিয়ে একটা টি শার্ট আলনা থেকে তুলে গায়ে জড়ালো। প্যান্টটা চেঞ্জ করে একটা ট্রাউজার পরতেই পূর্ণতা কপালে হাত দিয়ে চোখ কুঁচকে নড়াচড়া করে উঠল। পূর্ব টি শার্ট টেনে ঠিক করে বেড স্ট্যান্ডে পাঞ্জাবি প্যান্ট নেড়ে পূর্ণতার কপালে হাত ছুঁয়ে বলল, এই ওঠো তো একটু। প্যারাসিটামলটা খেয়ে নাও। কি বললাম, কথা কানে যায় না? উঠতে বলেছি না? তুমি আমার কাপড় কখন বদলালে? তোমার কাপড় নিয়ে গবেষণা করতে হবে না। মেডিসিন গিলতে বলেছি, সেটা গেল। তোমার চুলগুলো মোছো না কেন? ঠান্ডা লাগবে তো। ট্যাবলেট ধরো, আমি চুল মুছছি। তোয়ালে কই? আনো, আমি মুছে দিচ্ছি। আমি মুছতে পারবো। এগুলো ধরতে বলেছি। সারা ফ্লোরে পানি ভাসিয়ে কি করেছো? সাগর বানাচ্ছি।
হয়েছে? ট্যাবলেট ধরবে? এগুলো কিসের ট্যাবলেট? এতগুলো কেন? একটা চড় মেরে মুখের কথা ছুটিয়ে দেব। আমি ট্যাবলেট নিয়ে তোমার বকবক শুনতে চেয়েছি না গিলতে বলেছি? পূর্ণতা ক্যাপসুলগুলো খেতেই পূর্ব পানির গ্লাসটা ঢেকে পূর্ণতার কাঁথার ভেতরে ঢুকে পড়ল। পূর্ণতাকে দুই হাতে টেনে বুকে জাপটে ধরতেই বলে উঠল, জ্বর বাঁধালে তোমার খবর আছে। বৃষ্টিতে নিয়ে গেলে কেন? আমার জ্বর আসবে না তার গ্যারান্টি কিভাবে দেব? ওষুধ খাইয়ে দিয়েছি, এখন চুপচাপ ঘুমাও, নাকি আরও কিছু করতে চাও? অতগুলো ক্যাপসুল কিসের ছিল? জ্বর চেনো? ঘুমাও বলছি। পূর্ণতা হুট করে বুক থেকে মাথা তুলে পূর্বের উপর উঠে গা ছেড়ে শুয়ে বলল, আমার সাথে রাগারাগি করলে ওই দিনের মতো ঠোঁট কামড়ে খুন করে ফেলব। আহ, কথাটা বলে খুব উপকার করলেন বিবি সাহেবা। এমনিতেই এক ব্যথায় কিছু খেতে পারছি না, আপনিও দিন, ধন্য করুন আমায়। আমার সাথে ইয়ার্কি করো না বলছি। এক কাজ করুন, না হয় আমাকে কেটে কুটে নিলামে তুলে বিক্রি করে দিন। চুপ করো পূর্ব। বুকের উপর শুয়ে চুমু দেওয়া বন্ধ করো। আমার বুক পুড়ছে না। আই অ্যাম কুল অ্যান্ড ফাইন। পূর্ণতা চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়তেই পূর্ব ডান দিকে হাত বাড়িয়ে টেবিলের উপর হেরিকেনের বলতেটা কমিয়ে দেয়। কাঁথা টেনে পূর্ণতার মাথা পর্যন্ত ঢেকে দিতেই কপালের ঠোঁট ছুঁয়ে দেয় পূর্ব। শীতল পরিবেশে ওম করা গরমে পূর্ণতার মাথায় হাত বুলিয়ে দিতেই মনে মনে বলে ওঠে, ঘুমাও ঘুমাও, কালকের জন্য এখনই ঘুমাও, দেখো না কালকে কি করি। পাখির কিচিরমিচির শব্দে মিষ্টি রোদের স্নিগ্ধ পরিবেশে ঘুম ভাঙল পূর্ণতার। ঘুমের আড়ম্বর ভেঙে বিছানায় উঠে বসতেই শরীর টানা দিল। হঠাৎ কি যেন ভেবে চোখ খুলল। অমনি এক গগনস্পর্শী চিৎকার দিয়ে কোকিয়ে উঠল, আশ্চর্য, এটা কি? পূর্ব কই? তুমি কি করছো? তুমি আমাকে কোথায় এনেছো? পূর্ণতার তোতলামিপূর্ণ কথায় খুব বিরক্ত হলো পূর্ব। ওকে উদ্দেশ্য করে হাত দুটো ভাঁজ করে বলল, তোমাকে দাওয়ানগঞ্জের সবচেয়ে সুন্দর জায়গা এনেছি। দি গ্রেট প্লেস লাউলা চাপড়া। লুক অ্যারাউন্ড পূর্ণ, সি দ্য নেচার। কথাটুকু বলতেই পূর্ব কালো প্যান্টের পকেটে দারুণ স্মার্টনেসে হাত দুটো গুজে দাঁড়ালো। চোখে একরাশ মুগ্ধতা ছেয়ে আছে চমৎকার। পূর্ণতার চারপাশে তাকাতেই অবাকের সীমান্ত পেরিয়ে এবার পূর্বের দিকে মোহপূর্ণ চাহনিতে দৃষ্টি নিবদ্ধ করল। সাদা কালোর অদ্ভুত কম্বিনেশনে দাঁড়িয়ে আছে ওয়াসিফ পূর্ব। কালো প্যান্টের দুই পাশে লম্বা হোয়াইট লেগ স্ট্রিপ, বাম পায়ের হাঁটুর উপরে ইউলো লোগো চিহ্ন। একটা হোয়াইট ফুল হাতার শার্ট পরিধানে, যার কলারটা একদম কালো। সাদা হাত দুটো উল্টো করে গোটানো। গোটানো অংশগুলোতে কালো রং ফুটে উঠেছে। চুল জেল দিয়ে শার্পলি ব্রাশ করা। গালের দাড়িগুলো সূক্ষ্ম শেপে কাটা। ভয়ঙ্কর লোক তো। এই বেশভূষায় পূর্ব এলো কেন? মাথায় আগুন ধরে যাচ্ছে যে। কি সাংঘাতিক বাবা! শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, শেরওয়ানি সব গেট আপ ছাপিয়ে এই ট্যুর পোশাকে তো আগে সব লুককে মাটিতে মিলিয়ে দিয়েছে। পূর্ণতা স্থির দৃষ্টিতে কয়েকবার ঢোক গিলল। পূর্ব এভাবে একের পর এক ডেঞ্জারাস লুক দেখিয়ে শুধু পূর্ণতাকে না, আশেপাশে যদি কোনো রমণী মানবী ললনা থাকে তারা তো দৃষ্টি দিয়েই গিলে খাবে। গলার শুকনো তো পরের ধাপ। পূর্ণতা চতুর্দিকে তাকালো, কেউ আশেপাশে নেই, একটা মানুষও নেই, থাকারও কথা না। বর্তমানে ও একটা কাঠের চার দেয়ালের মধ্যে আবদ্ধ, যার প্রতিটা দেয়াল জুড়ে খোলা জানালার মাঝে বিছানায় ঘুমন্ত ছিল। রুমের সিলিংটা কাঠের, ফ্লোরটাও কাঠের, দেয়ালগুলোও কাঠের। জানালা দিয়ে শস্য ধ্বনিতে বড্ড বাতাস আসছে। বাতাসের তালগুলে কাঠের খোলা জানালাগুলো ধপাস ধপাস বাড়ি খাচ্ছে। সাদা পাতলা কাপড়ের স্বচ্ছ কার্টেনগুলো দুমকা হাওয়ায় ঘরের ভেতরে ঢুকে উঠছে। জানালা দিয়ে দেখা যাচ্ছে দূর দূরান্তে সবুজে শ্যামল উঁচু টিলা, ছোট বড় পাহাড়। সেই পাহাড়ের মাথার উপর শুভ্র মেঘগুচ্ছের নীলচে আকাশ। সীমাহীন আকাশে তুলোর মতো মেঘগুচ্ছ একদিক থেকে অন্যদিকে নীরবে চলে যাচ্ছে। হঠাৎ মুখের কাছে তুড়ি বাজতেই পূর্ণতার সম্বিত ফিরে পাওয়ার মতো চমকে ওঠে। স্থূল চাহনিতে পূর্বের দিকে তাকাতেই দেখল ওর বাঁ হাতে হ্যাঙ্গার ঝুলছে। তাতে ভাঁজ করা একটা সাদা পাড় বিশিষ্ট হালকা গোলাপি শাড়ি। শাড়িটা কি চমৎকার দেখতে!
যেন সদ্য পরিস্ফুটিত একটা ফুল। হালকা গোলাপির একগুচ্ছ গোলাপ ফুল যেন পূর্বের হাতের মুঠোতে। পূর্ণতা চাপা খুশিতে উচ্ছ্বসিত হয়ে বলল, এত সুন্দর শাড়ি তুমি কখন কিনলে? এটা সিক্রেট বিষয় বিবিজান, বলা বারণ। আপনি একটু উঠুন, এটা গায়ে জড়িয়ে আমাকে পুলকিত করুন। আমি আমার গোলাপি পূর্ণতাকে দেখতে চাই। দেখার সুযোগটা দেবেন? পূর্ব ঠোঁটের হাসিটা আরেকটু প্রসারিত করে পূর্ণতার হাত ধরার জন্য হাত বাড়িয়ে দেয়। পূর্ণতা ওর হাতের দিকে এক পলক তাকিয়ে বিনা ভাবনায় হাত ধরে বিছানা থেকে এক পা ফ্লোরে নামায়। পূর্ণতার হাতে হ্যাঙ্গার ধরিয়ে পূর্ব তর্জনী উঁচিয়ে ওয়াশরুমটা দেখিয়ে দেয়। পূর্ণতা যেতেই হঠাৎ পূর্বের ফোনটা বাজতে থাকে। পূর্ব পকেট থেকে ফোন বের করে কানে ধরতেই জরুরি আলাপে মগ্ন হয়ে পড়ে। আমার পরশু পর্যন্ত ছুটি চাই স্যার, একটা দিন কি ম্যানেজ করা সম্ভব না? পূর্ব, তুমি কি তোমার কাজে এখন গাফিলতি শুরু করেছো? তুমি কি জানো না তোমার অনুপস্থিতিতে এখানে কিভাবে কাজ থমকে থাকে? আমি সেটা মানছি স্যার, কিন্তু আমার বিষয়টাও তো খেয়ালিপনা করলে চলে না। আমি আগেও বলেছি স্যার, আমার পক্ষে রোবট হওয়া অসম্ভব ব্যাপার। আমি তো কখনো কথার বিরুদ্ধে যাই না। আজ কেন আপনার মনে হচ্ছে আমি এখানে কর্মচ্যুতি করছি? তোমার উপর আমি কখনোই এমন মতামত পোষণ করিনি, এটা তুমি বেশ ভালো করেই জানো। একটা দিন বেশি ছুটি মানে তোমার উপর আরও হেভি প্রেশার। তুমি কি সেটা নিতে পারবে? পূর্ব কলটা লাউড স্পিকারে ট্যাপ করে বিছানার উপর রাখল। কথা যথারীতি চলতেই গায়ের গেঞ্জিটা একটানে খুলে ফেলল। খাটের নিচ থেকে লাগেজের চেন খুলে একটা আইভরি রঙের পাঞ্জাবি বের করে গায়ে জড়াতেই হাত দিয়ে চুল এপাশ ওপাশ করল। পাঞ্জাবির হাত গোটাতেই বিষণ্ণ মুখ করে বলে উঠল, ঠিক আছে স্যার, আমাকে পরশু পাবেন। আমি শিওর দিচ্ছি পরশুদিন অফিসে থাকব। হঠাৎ কট করে দরজা খোলার শব্দ হতেই পূর্বের দৃষ্টি শব্দ উৎসের দিকে থমকে হাতা ফোল্ড করা আটকে যায়। এদিকে বিছানার উপর থেকে ক্রমাগত কেউ, পূর্ব তুমি জবাব দিলে না, আমি কি তোমার জন্য গার্ড পাঠাবো? হ্যালো হ্যালো করে চেঁচিয়েই যাচ্ছে। পূর্বের সেদিকে কোনো ভ্রুক্ষেপ নেই। পূর্বের মন ও মস্তিষ্ক এখন রুমের ভেতরে গোলাপি শাড়ি পরুয়া পূর্ণ রমণীর পানে আটকে গিয়েছে। পূর্ণতা ব্যস্ত ভঙ্গিতে শাড়ির কুচি ঠিক করতেই বলল, কথা বলছো না যে? লোকটা চেঁচাচ্ছে তো। পূর্ণতা যদি একবার তাকাতো হয়তো বুঝতে পারত পূর্ব স্থির দৃষ্টিতে মন্ত্রমুগ্ধতায় বশীভূত হয়ে আছে। পূর্ব মাথা ঝাঁকিয়ে বিছানা থেকে ফোন তুলে বলল, স্যার, আমার নতুন গাড়ি এসেছে, চিন্তা করবেন না, আমি পরশু নিশ্চিত আসব। শেষ বাক্যটা বলার সময় পূর্ব গলার স্বর নিচে নামিয়ে বলল যেন কেউ শুনতে না পাক। তাও একবার পূর্ণতার দিকে তাকিয়ে দেখল ও বুঝেছে কিনা। যদি জানতে পারে পূর্ব পরশু ওকে একা রেখে চলে যাবে, তাহলে কোন ঝড়ের আলামত দেখাবে আল্লাহই ভালো জানে। পূর্ণতা আয়নার সামনে চুল আঁচড়াচ্ছে, তার মানে ও কিছুই শোনেনি। যাক, বাঁচা গেল। পূর্ব ফোনটা সাইলেন্ট করে পূর্ণতার ঠিক পেছনে দাঁড়িয়ে চুলে নাক লাগিয়ে বলল, তোমাকে মেরে ফেলি। পূর্ণতা কিঞ্চিত রাগ দেখিয়ে কপাল কুঁচকাল। বলল, মেরে ফেলার জন্য শাড়ি পরতে বললে? বা দারুণ টেকনিক তো। এখন তো খুনিরও দেখি রদবদল হচ্ছে। কদিন পর শুনবো ভালোবাসো, না হলে মেরে ফেলবো। পূর্ব পেছন থেকে গলা জড়িয়ে চুলে নাক ডুবিয়ে আলতো হেসে দেয়। শক্ত করে জড়িয়ে ধরতে আকস্মিক ব্যথায় ঠোঁট চেপে ভেতরে আবদ্ধ করে আর স্বাভাবিক গলায় বলে ওঠে, তুমি বড্ড পাজি হয়ে যাচ্ছ পূর্ণ। প্রতিদিন তোমার এক এক রূপ দেখে আমাকে পাগল হতে হচ্ছে। তোমার তো কঠিন হওয়া উচিত। দেশের একজন তরুণ দেশব্রত রাজনীতিবিদকে তুমি ঘায়েল করে মারছ, তাকে মানুষের সেবা করতে দিচ্ছ না। তার উপর এমন ভুলিয়ে ভালিয়ে কথা শুনিয়ে আমাকে আরও হিপনোটাইজ করে ফেলছ। কি শাস্তি দেব তোমায় বলো? চুপ করে সত্যি মেরে ফেলব। পূর্ণতা গলা থেকে পূর্বের হাত জোড়া সরানোর ব্যর্থ চেষ্টা করতেই বলে ওঠে, মুখে সারাদিন মেরে ফেলবো মেরে ফেলবো লেপ্টে থাকে কেন? একটু স্বাভাবিক হওয়া যায় না? পূর্ব আরও কয়েক ধাপ জোর খাটিয়ে ধরতে নিলে ব্যথায় চোখ খিঁচুনি দিয়ে উঠে, তবুও পূর্ণতাকে ছাড়ে না। অসম্ভব। তোমার সাথে কিসের স্বাভাবিক?
প্রেম তো স্বাভাবিক জিনিস না? তুমি আমার প্রেমিক কি এখনো আছো? বিয়ে হয়েছে না? লেট মি ফিনিশ। আমি বলেছি বিয়ের পর চুটিয়ে প্রেম করব, তো এখন প্রেম করছি। সেটা কিসের সমস্যা? বিয়ে হচ্ছে সবার কাছে সার্টিফিকেট, যেটা বয়ান দেয় পূর্ণতা কবির একমাত্র দ্বিমাত্র তিমাত্র ইভেন সবমাত্র ওয়াসিব পূর্বের। কি মাত্রামাত্রি হিসাব বোঝাচ্ছ? তোমার মতো সেমি পাগলের মাথায় সব ইজি ক্যালকুলেশন ঢুকবে না। পূর্ণতা তিরস্কারপূর্ণ কথা শুনে ছট করে হাত ছাড়িয়ে তীর্যক দৃষ্টিতে তাকাতেই থ হয়ে যায়। পূর্ব চোখের পলকে বাঁ হাতটা পেছনে লুকালো কেন? ওই হাতে কি কিছু ছিল? আল্লাহ, সত্যি সত্যি ছুরি ছিল নাকি ভয় দেখানোর জন্য? পূর্ণতা রাগে মুখ ফুলিয়ে চোখ ছোট করে কোমরে এক হাত রেখে অন্য হাতে তর্জনী উঁচিয়ে বলে, আমাকে পাগল বলছো না? ভুলেও যদি কথা বলতে এসেছো, হাতে কি ছিল তোমার? দেখাও, দেখাও বলছি। তুমি তো পাগলই। কল্পনা জল্পনা করে এক্কেবারে সানডে মানডে ক্লোজ করে দিয়েছ। তোমাকে বলেছি হাতে কি সেটা দেখাতে। হাতে কিছুই নেই। পূর্ণতার সন্দেহ হচ্ছে পূর্বের মিনমিন ভাব দেখে। ও ঘুরতেই কেন হাতটা লুকিয়ে ফেলল? এতক্ষণ তো দিব্যি গলা জড়িয়ে বন্দিশালা করার ইচ্ছে ছিল। পূর্ণতা খুব ভালো করেই জানে পূর্ব কত বড় নাছোড়বান্দা। কথা বললে জীবনেও সেটা সোজাসাপটা বলবে না। পূর্ণতা জোর করে হাত টেনেও যখন ব্যর্থ হলো, তখন উদাসীন মুখ করে বলল, তুমি ঠিকই আমাকে মার্ডার করার জন্য এমন শুনশান জায়গায় এনেছো। হাতে তোমার ছুরি, তাই না? পূর্ব তাজ্জবের মতো ভ্যাবাচাকা খেয়ে পিঠে গোটানো হাত সামনে টান করে ধরল। পূর্ণতা তাকাতেই ধরফরিয়ে আঁচল টেনে হাত চেপে ধরবে, আর পূর্ব আঁচলের হাত খাবলে ধরে বলে উঠল, এই থামো তুমি, পাগল নাকি? সামান্য কেটেছে এতে আঁচল ধরতে এসেছ? শাড়িটা নষ্ট করার ধান্দা তোমার? হাত কাটলো কি করে? ব্লিডিং হচ্ছে তো। পূর্ব এগিয়ে ড্রেসিং টেবিলে সাজানো টিস্যু বক্স থেকে দুটো টিস্যু নিয়ে হাতে চেপে বলে উঠল, তোমার ওই বদমাইশ সেফটি পিন আমার হাতটাকে কেটে দিয়েছে। তুমি চুমু মেরে আমার ঠোঁট কাটো, তোমার সেফটি পিন ভালোবেসে আমার হাত কাটে। ফার্স্টে ঠোঁট, এখন হাত। আমার খানাপিনা তো একদম গেল। পূর্বের চেপে ধরা টিস্যু দুটো তরল রক্তে ভিজে যাচ্ছে। পূর্ণতা আরও কিছু টিস্যু নিয়ে পূর্বের হাতে দিয়ে ফ্লোরে নিচু হয়ে লাগেজ খুলল। হেক্সিসল তুলো গজ বের করে পূর্বের হাতে ড্রেসিং করে দিল। পূর্ণতা জানে পূর্ব প্রচুর সেফটি মেনটেনের জন্য লাগেজেও গাড়িতে ফার্স্ট এড বক্সের সরঞ্জাম রাখে। কখন কিভাবে কাজে লেগে যায় কে জানে। আকাশে প্রখর সূর্যের তেজ, স্নিগ্ধ পরিবেশটা উনুনের মতো গরম হতে শুরু করেছে। কাঠের একতলা বাড়িটার চতুর্দিকে সবুজ ঘাসের সমাহার। পূর্ণতা কাঠের সিঁড়িতে পা ফেলে নরম ঘাসের উপর পা রাখতেই পায়ের নিচটা সুরসুরি লাগিয়ে শরীরে অদ্ভুত শিহরণ লাগে। কাটা দিয়ে ওঠে লোমকূপ। ধুলো নেই বালু নেই এমন নির্মল বাতাসে প্রাণ জুড়িয়ে যায়। আহা বাংলার প্রকৃতি! পরীক্ষায় আসা দেশ রচনার সুজলা সুফলা শস্য শ্যামলা দেশ আমাদের এই বাংলাদেশ। সেই বাক্যটার মতো পরিবেশটা নিদর্শন দেখাচ্ছে। প্রকৃতির মনোমুগ্ধকর আবেশে পূর্ণতা এক পা এক পা করে সামনের দিকে এগোচ্ছে। পেছন থেকে পূর্ব কাঁধে একটা অ্যাপেক্সের ব্যাগ ঝুলিয়ে ফোনে কথা বলতে বলতে আসছে। হঠাৎ কথা বলতে দৃষ্টি গেল পূর্ণতার নিরিবিলি সামনে এগোনোর দিকে। পূর্ণতার পায়ে জুতো কোথায়? ও খালি পায়ে নেমেছে কেন? পূর্ব কলটা হোল্ডে চেপে ধরে গলা ছেড়ে বলে ওঠে, এই মেয়ে, জুতো কোথায়? পূর্ণতা বেখেয়ালি সুরে শাড়ির আঁচলটা সামনে টেনে বলে, আমি খালি পায়ে হাঁটব। পূর্ব ওর থেকে কম হলেও 12 হাত দূরে। এখন কি একা ফেলে রুমের দিকে জুতা আনতে যাবে? ওকে কি পূর্ব সাধে সেমি পাগল ডাকে? কাজকর্ম তো বেকুবের মতোই। মাথা উঁচু করে বিরাট উচ্চতার টাওয়ারের দিকে তাকালো পূর্ব। এটা আসলে টাওয়ার না, প্রাচীন যুগে নিরাপত্তার জন্য এমন উচ্চতা সম্পন্ন সরু কেল্লা তৈরি করা হতো, যেখানে 24 ঘন্টার জন্য কয়েকজন পাহারাদার থাকত, যারা রাজ্যের বাইরে দূরবীন দিয়ে শত্রুর আগমন পর্যালোচনা করত। অনেকটা সীমান্তরক্ষী বা বাংলাদেশ বর্ডার গার্ডদের পাহারা দেওয়ার মতো।
পূর্ব মাথা নামিয়ে দেখল পূর্ণতা এখন টাওয়ারে ওঠার জন্য সিঁড়ির ধাপে পা ফেলেছে। আচমকাই হুঁশ ফেরার মতো পূর্ব হুড়মুড়িয়ে দৌড় দিয়ে পূর্ণতার সঙ্গ ধরল। মনে মনে বলল, সিঁড়িগুলো যে পাহাড়ের সিঁড়ির মতো উঁচু, এই সেমি পাগলটা কি পায়ে ব্যথা পাবে না? আজ একদম ওকে কোলে তুলব না। আই সয়ার, একদম দরদ দেখাতে যাব না। পূর্ণতা জুতাহীন পায়ে নীরব হয়ে সিঁড়ি ভেঙে উপরে উঠছে। নীরবতার কারণ পূর্বের সাথে কথা বলবে না। পূর্ব 19-20 হলেই কথায় কাজে বাজখাই রাগ দেখিয়ে খোঁটা মারে, যেটা পূর্ণতার সহ্য হয় না। একে তো না বলে ঘুমের ওষুধ খাইয়ে এখানে নিয়ে এসেছে, তার উপর হাত কাটা নিয়ে সেমি পাগল বলেছে। এগুলো কোন ধরনের অসভ্যতা? পূর্বকে চিনতে কি ভুল হলো কোথাও? পূর্ব এখন আগের তুলনায় ঠোঁটকাটা বদমাইশ হিসেবে পরিচয় দিচ্ছে। কথায় কথায় হুটহাট চুমু দিয়ে বসে, আবার বলে কিনা তুমি একটা সেমি পাগল, আমায় নিয়ে হ্যালুসিনেশন করে বিয়ের আগে উল্টাপাল্টা কাজ করেছ। পূর্ণতার পেছন থেকে পাশ কাটিয়ে বাহুতে হালকা ধাক্কা দিয়ে পূর্ব এগিয়ে চলে গেল। পূর্ণতা রাগে কঠিন চোখে কিছুক্ষণ থম মেরে তাকিয়ে থাকলে পরক্ষণেই পা চালানো শুরু করল। পূর্ব ঠিক 6 সিঁড়ি আগে। একটু পরপর মাথা পেছনে ঘুরিয়ে পূর্ণতাকে দেখছে আর হাসছে। পূর্ণতার প্রচুর রাগ হচ্ছে এখন। ইচ্ছে করছে ঠাস করে একটা থাপ্পড় মেরে এখান থেকে চলে যেতে, কিন্তু পূর্ণতা সেটা আদৌ পারবে না। পূর্বের গালে থাপ্পড় মারা মানে নিজের বুকে ছুরি মোচড় দেওয়া। বেহিসাবি সিঁড়ি ভেঙে পূর্ণতা ক্লান্ত হয়ে যখন 1 নং ভিউ পয়েন্টে পৌঁছালো, হাঁটু গুজে জোরে জোরে হাঁপাতে লাগলো। তখন একটু স্বস্তিবোধ হলে চারপাশে তাকাতেই হুট করে সমস্ত গ্লানি কোথায় যেন মিলিয়ে গেল। পূর্ণতা মুখে হাত দিয়ে অবাক হয়ে মাথা ঘুরিয়ে চারপাশ দেখতে লাগলো। সবুজ সমারোহে গাছগাছালি যেন বাতাসের নড়চড়ে জীবন্ত লাগছে। দূর থেকে সুতোর মতো নদী, খালবিল ও পুকুরের দেখা মিলছে। আকাশের বুকে মেঘরাশি মুগ্ধতায় ভেসে বেড়াচ্ছে। আজ হুমায়ুন আহমেদের সেই উপন্যাসের নামটা মনের কার্নিশে ঝুলছে। মেঘ বলেছে যাব যাব, মেঘের দেশে খুব করে বেড়াবো, পূর্ব দিগন্তে মাতোয়ারা হব, পূর্ণতায় ডানা মেলে খুশির ভুবনে বিচরণ করব। 2 নং ভিউ পয়েন্টে যাওয়ার জন্য আরও 10টা সিঁড়ি ভেঙে ওঠা লাগবে। পূর্ব আগে ভাগে গিয়ে টুপ করে বসে আছে। পূর্ণতার শাড়ি ধরে 10ম সিঁড়িতে পা রেখে 2 নং পয়েন্টে পৌঁছালে দেখে পূর্ব রেলিংয়ে 2 হাত রেখে কাঁধে ব্যাগ ঝুলিয়ে দাঁড়িয়ে আছে। বাতাসে মাথার তালুর চুল উঠছে। এই দৃশ্য দেখলে বেহায়া হয়ে ওঠে পূর্ণতার মন। পূর্ণতা ধীর পায়ে পূর্বের পাশে দাঁড়ায়। পূর্বের দিকে আর চোখে তাকায়। একটু দৃষ্টি আকর্ষণের জন্য গলা ছাড়ে, লাভ হয় না। পূর্ব চোখ বন্ধ করে বাতাসের সাথে গা মিলিয়ে দিয়েছে। পূর্ণতার মন তীব্র আকাঙ্ক্ষায় আনচান করছিল পূর্বের চোখের পাতায় অষ্টধর ছোঁয়াতে। এই বদ্ধ চোখের স্নিগ্ধ মায়া দেখলে বুকের স্পন্দন হুলকো গতিতে চলতে থাকে। পূর্ব হঠাৎ চোখ খুলে পাশে তাকিয়ে পূর্ণতার দিকে চোখ টিপ মেরে গানের সুরে বলে ওঠে, তুম মেরে হো ইস পল মেরে হো, কাল শায়দ ইয়ে লামহা না রহে, कुछ ऐसा हो तुम ना रहो, कुछ ऐसा हो तुम हम ना रहे, ये रास्ते अलग हो जाए, चलते चलते हम खो जाए, मैंने फिर भी तुमको चाहूँगा। পূর্বের গলায় এটা যেন গান ছিল না, ছিল কিছু অব্যক্ত কথা, অপ্রকাশিত শব্দ, না জানা গল্প। পূর্বের কঠিন খোলসযুক্ত মনটা ভালোবাসার চাদরে আচ্ছন্ন হয়ে নরম রূপে প্রকাশিত হচ্ছিল। পূর্ণতার বুকটা ভয়ে ধুকপুক করছে। কানে সেই ধুকধুকানি ছন্দটা ধপধপ করে বাড়ি দিচ্ছে। পূর্বের চোখে একটু আগে যে ঝিলিমিলি খুশিটা দৃশ্যমান ছিল, তার বদলে নিগুড় কষ্টের আভাস পাচ্ছিল। গানের প্রতিটা লাইন কি ছিল? কোনো সংকেত, কোনো বার্তা, কোনো ইশারা, কোনো প্রকাশ ভাষা? পূর্ণতা মনের সন্ধিক্ষণে অদ্ভুত কিছু টের পেয়ে ছলছল চোখে পূর্বের গলা জড়িয়ে ধরল। পূর্ব কাঁধের ব্যাগটা নিচে নামিয়ে পূর্ণতাকে 2 হাতে শক্ত করে জড়িয়ে ধরল। পূর্ণতাকে জড়িয়ে ধরা অবস্থায় শূন্যে উঠিয়ে রেলিংয়ে বসিয়ে দিল। পূর্ণতা এখনও জোকের মতো গলা জড়িয়ে ধরে আছে। পূর্ব আকাশে তাকিয়ে কিছুক্ষণ আগের ঘটনায় ডুবে গেল।
পূর্ণতা রাগী রাগী মুখ করে দুপুরের খাবার পূর্বকে খাইয়ে দিচ্ছে। পূর্ব এই ফাঁকে পূর্ণতার আঙুলে দাঁত বসানোর কর্ম ছাড়ছে না। পূর্ণতা ব্যথায় চোখ কুঁচকালে পূর্ব মিটিমিটি হাসে। পূর্ণতার চোখ খুলতেই হাসি সরিয়ে গম্ভীর হয়ে যায়। খাওয়ার শেষে প্লেটটা রেখে আসতে রুমের বাইরে গেলে পূর্বের সাইলেন্ট ফোন বিকটভাবে ভাইব্রেট হতে থাকে। পূর্ব পানির গ্লাসে চুমুক দিয়ে কলটা কানে ধরে। পূর্বদা, আপনি কি এখন রওনা দিতে পারবেন? চুমুক দেওয়া মাঝপথে থামিয়ে বলে, কেন? আমি তো পরশু আসব। সিরিয়াস কেস পূর্বদা, এক্ষুনি রওনা দিলে মঙ্গল। আপনি আসবেন? খুলে বলো তো কি হয়েছে? তোমার কথা স্বাভাবিক লাগছে না কৈলেশ। পূর্বদা, আপনার নামে কেস দায়ের হয়েছে। যে মামলা করেছে তার নাম মোকলেস। লোকটা নিতান্তই একজন গরিব মানুষ। ধমকে কথা বের করার সুযোগ পায়নি। লোকটা পুলিশের তদারকিতে। আমি খোঁজ নিয়েও কোনো সূত্র বের করতে পারছি না পূর্বদা। আপনার নামে কে জাল বিছিয়ে জঘন্য কাজটা করলো বুঝতে পারছি না। কী নিয়ে মামলা করেছে আমার উপর? স্যার জানি এই বিষয়ে? অ্যাক্সিডেন্টের কেসে আপনাকে ফাঁসিয়েছে। তাছাড়া বসকে এখনও জানতে দেয়নি। কিন্তু জানতে পারলে কি হবে জানি না। বাতাসের মতো কথা ছড়িয়ে পড়ছে পূর্বদা। ওমরকেও খুঁজে পাওয়া যাচ্ছে না। ওর বাড়িতে গিয়েছি, ওর মা বলল ওকে নাকি একদল লোক এসে তুলে নিয়ে গেছে। উদ্যোগ সংগঠনের লোক এই নিচু কাজ করেছে কিনা খোঁজ নিয়েছি, কিন্তু তথ্য মতে তারা কিছু করেনি। আপনি জলদি আসুন। পূর্ব হতবুদ্ধির মতো কিছুক্ষণ ঝিম মেরে কানে ফোন লাগিয়ে বসে থাকল। অ্যাক্সিডেন্টের কেসে মামলা ঠুকানো মানে ইনডাইরেক্টলি মার্ডার কেস। পুলিশ শীতকে শরৎ বানাতে এক্সপার্ট। ওমরকে কারা তুলে নিয়ে গেল? একে একে কি হচ্ছে এসব? পূর্ব ঠান্ডা মেজাজে বলে উঠল, তুমি কি আজকের দিনটা সামলাতে পারবে কৈলেশ? আমি এখন গ্রামে, জানোই তো। বললেই তো আশা হয়ে যায় না, প্রসেস না করলে বিপদ। পূর্বদা, আমি জানি আপনি বৌদিকে নিয়ে টেনশনে আছেন। আমি এদিকটা সকাল থেকেই কভার করছি। মিডিয়ার কানেও চলে এসেছে এই খবর। আপনার খোঁজ করতে কতক্ষণ সময় লাগবে জানি না। পুলিশ এখন কুত্তার মতো ব্যবহার করছে। কৈলেশ শোনো, মাথাটা ঠান্ডা রাখো। আমি এখন রওনা দিলেও রাত 12টার আগে ঢাকায় পৌঁছাতে পারবো না। তুমি আজকের দিনটা যেভাবেই পারো সামলাও। টাকা লাগলে টাকা দাও, আমি ফাইন্যান্সিয়ালি সব কিছু পাঠিয়ে দিচ্ছি। পুলিশ দেখলাম, কিন্তু মিডিয়া কি করব? তারা ইতিমধ্যে পলাশ স্যারের অফিসের সামনে রিপোর্ট করছে। বললাম তো ঠান্ডা মাথায় কাজ করো। মানুষ বলের জোরে যেতে না, বুদ্ধির জোরে যেতে। যেভাবে বলি সব ওভাবেই করো। শোনো। পূর্ব কৈলেশকে সব কিছু পরিকল্পনা রূপে বুঝিয়ে দিল। কল কেটে আরও 2 গ্লাস পানি খেয়ে খোলা জানালার বাহিরে নিস্পৃহ দৃষ্টিতে তাকিয়ে রইল। 2 দিনের ট্রিপে লাউচাপড়া স্পট পুরোটা রিজার্ভ করেছিল পূর্ব। চোখের সামনে সব ইচ্ছা বাসনা শখের পরিক্রমা ঠুনকো হতে দেখল সে। কোন মুখে পূর্ণতাকে বলবে, আমি সরি পূর্ণ, ট্রিপটা অনাকাঙ্ক্ষিত কারণে ক্যান্সেল করতে হবে, তুমি বাড়িতে থাকো। পূর্ব পূর্ণতার হাত জোড়া আলগা করে গাল ধরে নম্র কণ্ঠে বলে উঠল, তোমাকে সেমি পাগল বলার জন্য আমি দুঃখিত। আর কখনোই বলবো না। পাগলটা যে আমার জন্যই ছিলে তা আমি জানি। রাগ করো না আমার উপর, আমি দুঃখিত। পূর্ণতা স্তব্ধ দৃষ্টিতে কয়েক মিনিট তাকিয়ে হঠাৎই নিচু স্বরে বলে উঠল, তুমি কি আমাকে আগাম কিছুর আগে শক্ত হতে বলছো? পূর্ব খুব অবাক হলো। পূর্ণতা কি টের পাচ্ছে পূর্ব কিছু একটা বিষয় নিয়ে খুব চিন্তাপূর্ণ? পূর্ব হাসি দিয়ে পূর্ণতার কপালে থাকা ছোট চুলগুলো ফু দিয়ে সরিয়ে বলল, না তো, আমি তোমাকে আমার হামলার জন্য শক্ত হতে বলছি। হাত তো কেটে দিয়েছ, এর শাস্তি কি পেতে হবে না? সাদা ব্যান্ডেজ কাপড়ে ড্রেসিং করা হাতটা দেখালো পূর্ব। পূর্ণতা হাতটা টেনে নিজের গালে রেখে ঠোঁট ছুঁয়ে বলল, যদি ভুলের মাসুল গুনতে হয় আমার কোনো আপত্তি নেই। পূর্ব আজ মুখ ফুটে বলতে পারছে না, পূর্ণ আমার বুকে পড়ছে। সেদিনের মতো একবার ঠোঁট ছুঁয়ে দেবে, এই একটি কথাই যথেষ্ট শ্রেয়ার ধোকার পরে পূর্ণতার চোখের পানি আনতে। পূর্ণতার শিওর হয়ে যাবে পূর্ব ভয়ঙ্কর কিছু লুকোচ্ছে। পূর্ব কথা গিলে ফেলার মতো ঢোক গিলল।
বাতাসের অনুকূল ঝাপটায় পরম আবেশে পূর্ণতার গাল চেপে ঠোঁট জোড়ায় ঠোঁট ডুবিয়ে দিল পূর্ব। প্রতিটা ঝাপটানিতে পূর্ণতার চুল এবড়ো থেবড়ো হয়ে পূর্বের কানের কাছে লুকোচুরি খেলছে। পূর্ণতা যদি ভুলবশত চোখের পল্লব খুলত হয়তো দেখতে পেত তার অতি কঠিনভূত বদমাশ বদ ঠোঁটকাটা স্বভাবের পূর্বের চোখ দুটো আকাশের দিকে অভিযোগ শোনাতে ব্যস্ত। এই অভিযোগ নিজের জীবনের প্রতি, এই অভিমান নিজের প্রতি, এই যন্ত্রণা কেবল কর্মের প্রতি। কেন আমি অসহায়? সময় কি হবে না সহায়? আজ কি অনুভূতির ছোঁয়া মেলে ধরব না? দুমকা বাতাসের এলোথেলো ঝাপটায় পূর্বের গভীরতম স্পর্শের কাছে প্রাণচাঞ্চল্যে মেতে উঠছে মন। পূর্বের ব্যান্ডেজ করা হাত আজ কঠিনভাবে গাল চেপে ঠোঁটের উপর কর্তৃত্ব ফলাতে মগ্ন। চোখ খুললে পূর্বের স্নিগ্ধ মুখের অবর্ণনীয় সৌন্দর্য দেখলে আমি সত্যি মারা যাব। আমার হার্টবিট থেমে যাবে, আর এই থেমে যাওয়ার যদি স্থির হয়ে যায় সত্যি সত্যি আমার দম ফুরিয়ে মৃত্যু হবে। পৃথিবীর সবচেয়ে সুন্দর জিনিস দেখলে হৃদকম্প অস্থির হয়ে ওঠে। আমার হৃদয়স্থলে অবস্থিত ছোট্ট মাংসল পিণ্ডটা প্রচুর ধপধপ করছে। পূর্বের অষ্টযুগলের স্পর্শ চক্রবৃদ্ধির মতো গভীর থেকে গভীরতমে ডুবে যাচ্ছে। পূর্বের বিশাল ভারী নিঃশ্বাস যতবার আমার মুখের উপর পড়ছে মাত্রাধিক পরিমাণে কেঁপে উঠছি তত। পূর্বের গাল থেকে হাত সরিয়ে পিঠের চুল ভেদ করে পূর্ণতার ঘাড়ে চাপ প্রয়োগ হচ্ছে। পূর্ণতাকে নিজের বুকের সাথে মিশিয়ে ধরেছে পূর্ব। হঠাৎ ঠোঁট ছেড়ে দিয়ে চোখ বন্ধ করে জোরে জোরে নিঃশ্বাস নিতেই পূর্ণতার চোখ খুলে তাকিয়ে দেখে পূর্বের উজ্জ্বল চেহারা কোনো এক কারণে বাচ্চা সুলভ লাগছে। পাপড়িময় চোখের বন্ধ পল্লব কাঁপাকাঁপি করছে। লাল বর্ণের ঠোঁট দুটো দিয়ে হো হো করে শ্বাস ছাড়ছে। কালো চুলগুলো ছোটাছুটি খেলছে এখন। ছোট্ট বাচ্চা যখন জিদ চাপিয়ে অপরাধীর মতো মুখ করে আদর পেতে আসে পূর্বকে ঠিক তেমনই লাগছে। পূর্ণতা কলার টেনে পূর্বের মুখ নিজের দিকে নুয়ে চোখের পাতায় ঘন আবেশের ঠোঁট ছুঁয়ে দেয়। পূর্ব রেলিংয়ে দুই হাত রেখে পূর্ণতাকে মাঝখানে বসিয়ে অনেকটা নিচু হয়ে ওর মুখের উপর ঝুঁকে আছে। পূর্ণতা গলা জড়িয়ে পূর্বের কাঁধে থুতুনি রেখে বলে ওঠে, তোমার কি কিছু হয়েছে পূর্ব? আমি খুব ভালো করেই জানি পূর্ব আমাকে কিছুই বলবে না। ওর কার্যকলাপ বোঝার মতো ধূর্ত বুদ্ধি অন্তত আমার পক্ষে নেই। পূর্ব শান্ত মস্তিষ্কে যখন আছে নিশ্চয়ই ওর সঙ্গে জটিল কিছু হয়েছে। আমি আর জোর করলাম না। পূর্বের সুন্দর ঝলমলে চুলগুলো আরও এলোমেলো করতে ব্যস্ত হলাম। পূর্ব এবার চোখ খুলে কয়েক মিনিট আমার দিকে তাকিয়ে রইল। রাগ করল নাকি? আমি ভ্রু নাচিয়ে ইশারা করলাম, কি মিস্টার, কি সমস্যা? রাগ করলেন? পূর্ব আমার ইশারায় ঠোঁটে মিষ্টি হাসি দিয়ে মাথা স্লো মোশনের মতো ডানে বামে নাড়ালো। হঠাৎ নাকে নাক লাগিয়ে আমার উপর ভর ছেড়ে দিলে আমি উল্টে রেলিংয়ের ওপাশে পড়তেই ভয়ে চোখ মুখ বন্ধ করে এক চিৎকার দিই। কয়েক ফিট উঁচু এমন ভিউ পয়েন্ট থেকে পড়ে আমার মাথার ঘিলু থেতলে দেহ পুরো ছিন্ন ভিন্ন হয়ে যাবে শিওর। হঠাৎ মনে হলো আমার আত্মা আমার সাথেই আছে। আমি কোথাও পড়িনি, এখনও মরিনি, দিব্যি ঠিকঠাক মতো নিঃশ্বাস নিচ্ছি। কুচকানো এক চোখ খুলে দেখি আমার পিঠের নিচে পূর্বের শোয়া এক মনের হাত। সেই হাত আমাকে রেলিংয়ের বাইরে আধশোয়া করে ধরেছে। আমি এত ভয় আদৌ কখনো পাইনি যতটা আকস্মিক ধাক্কার দোটানায় আজ পেয়েছি। দুই চোখ খুলে ডানে ঘুরিয়ে দেখি একটা কাক কাকা করে উঠছে আর পূর্ব খিলখিল করে হাসছে। সর্বনাশ! আমার দম বুঝি আটকে এলো। চোখ খুলে রাখার সামর্থ্য পাচ্ছি না। বুকে ঝড়ের তোলপাড় শুরু হয়েছে। অন্যদিকে চোখ বন্ধ করার শক্তি পাচ্ছি না, চুম্বকের মতো টানছে। এত মারাত্মক হাসি কেন? বারবার বারবার বারবার। আমি হাসিটা দেখলেই বেকায়দায় ফাঁসি। পূর্বের এই হাসিটা যদি কোনো চিত্রশিল্পী দেখত মুগ্ধ হয়ে শুধু তাকিয়েই থাকত। জল রঙে আঁকিবুকি করে সাদা ক্যানভাসে ছবি তোলার কথা তার মনে থাকতো না। হাসির মুখরেই পূর্ব দুই গালে খাঁজ করে বলল, এত ভীতু হলে চলে? তুমি আমার কাছে থেকেও এমন খুকির মতো চিৎকার দাও। আবার মত্ত হাসিতে ফেটে পড়ল পূর্ব। আচ্ছা পূর্ব, তুমি কি জানো
তোমার এই হাসিটা দেখলে বহু মেয়ের হার্টবিট অ্যাবনর্মাল হবে। তোমার প্রাণনাশী হাসিটা দেখে কেউ হয়তো পথ ভুলে যাবে, কেউ নির্বিচারে তাকিয়ে থাকবে, কেউ নিজের বোধশক্তি বিলুপ্ত করে হুঁশ ফুরাবে। হাসিটা ধরে রাখার জন্য যদি কোনো যন্ত্র পাওয়া যেত, আমি দেদারসে রেকর্ড করতাম। মন খারাপ হলে রেকর্ডিং থেকে শুনতাম। পূর্ব পিঠে চাপ দিয়ে একটান মেরে কাছে আনতে ঠোঁটে চাপ অনুভূত হলো। পূর্ব চুমু দিয়ে হাসি হাসি মুখ করে বলল, আমি তোমার সবচেয়ে নিরাপদ জায়গা, যেখানে আমার কিছু হয়ে গেলেও তোমার কিচ্ছু হতে দেব না। স্তব্ধ দৃষ্টিতে তাকানোর মতো চোখ খুঁজে না পেতেই পূর্ব রেলিং থেকে নামিয়ে দিল আমাকে। আমার পায়ের দিকে তাকিয়ে নিচ থেকে ব্যাগটা কাঁধে তুলতেই বলল, পায়ে ব্যথা করে না? না। কেন করবে? ও আচ্ছা, শরীরে এনার্জি বেশি? কি বুঝলাম না। এখানে এনার্জির। হুট করে কথার মাঝে হামেশার মতো দাড়ি বসিয়ে কোলে তুলে নিল পূর্ব। দুমদুমিয়ে সিঁড়ি ভেঙে নিচে নামতে ভিলেন মার্কা হাসি টেনে বলল, খেলা হবে। আশ্চর্য? নো আশ্চর্য। কি ভেবেছ আমি তোমাকে ছেড়ে দেব? নো কুইন, আই অ্যাম সরি। পায়ে প্রচুর ট্রাবেল নিয়েছ, আর নিতে হবে না, আমি আছি। আচ্ছা, তুমি যে রোমান্টিক সেটা তোমার চেহারা দেখলে বোঝা যায় না কেন? আমার চেহারা কি সাইনবোর্ড লাগে তোমার? এমনি মেয়ে মানুষের জ্বালায় বাঁচি না, অসহ্য লাগে। তার উপর তুমি খালি দূর দূর করো, ভালো লাগে না। বেশি ইনোসেন্ট হয়ে যাচ্ছ না? দোষ তো তোমার। ঢাকনা খুলে রাখলে মাছি তো ভো ভো করবেই। তোমার মুন্ডু। আমি নিজের শার্টের বোতাম খুলি না, ঢাকনা খোলার কেমন বিশ্রী উদাহরণ দিচ্ছ। চোখে সানগ্লাস, মুখে মাস্ক, গায়ে হুডি জ্যাকেট, পায়ে স্নিকার, ব্যাস। এভাবে চললে গ্যারান্টি দিচ্ছি কেউ তোমাকে গিলে খাবে না। প্লিজ পূর্ণ, থামো। আই অ্যাডমিট কিছু মেয়ে হাঁ করে তাকিয়ে থাকে, সেটার জন্য সব মেয়েদের দোষারোপ করতে যেও না। সবাই শ্রেয়া আনিশার মতো আত্মসম্মান ভুলে বসে না। আমি সমাজে ঢুকেছি, তাদের সাথে যথাসম্ভব মিশেছি, এবং এটাও দেখেছি একজন 18 বছরের মেয়ের মধ্যেও ম্যাচুরিটি সেন্স কতটা সুন্দর। তাদের মতো মেয়ে দেখলে সুফিয়া কামালের মতো মহিলাদের কথা স্মরণে আসে। বাংলাদেশ এমনি এমনি উন্নতির শীর্ষে এক পা করে এগোচ্ছে না। গোড়া থেকে বিবেচনা করলে সুফিয়া কামাল, জাহানারা ইমাম, বেগম রোকেয়া, সাখাওয়াত হোসেন নারীদের ভূমিকাও আছে। ওরা মহিয়সী নারী, বুঝলে? একজনের জন্য 10 জনকে নোংরা বলতে যাবে না। আগে চরিত্র দেখবে, পর্যবেক্ষণ করবে, তারপর সিদ্ধান্ত নেবে। পূর্ব খুব উত্তেজিত হয়ে উঠেছিল নারীদের ভূমিকা বোঝাতে। নারীকুলে সবাই যে শ্রেয়ার মতো মানসিকতা বদলায় না, সেটাই হয়তো পরোক্ষভাবে বোঝালেন। পূর্ব সতর্কতার সাথে সিঁড়ি দিয়ে যখন নামছিলেন, আমার ইচ্ছে জাগলো একবার জিজ্ঞেস করি, ব্যাগে করে কি এনেছেন? কিন্তু প্রশ্নটা প্রশ্নরূপেই থেকে গেল, জিজ্ঞেস করা হলো না। হঠাৎ দেখি আকাশের সাদা মেঘগুলো ঘনীভূত হয়ে কালো মেঘে পরিণত হচ্ছে। বাতাসের বেগও বাড়ছে, বৃষ্টি নামবে নাকি। আইমান, তুই ভাত খাবি না বাবা? দেখ, তোর জন্য শ্রেয়ার মা ডালের বড়া বানিয়েছে। আয় বাবা, গরম গরম ভাত দিয়ে ডালের বড়া খেয়ে যা। আইমান বিছানায় ট্রাউজার পরে খালি গায়ে উপর হয়ে শুয়ে আছে। আফিয়া ছেলের পিঠে হাত বুলিয়ে দুপুরের খাবার খেতে তোষামত করছেন। আইমান সকালে 1 কাপ চা ছাড়া কিছুই মুখে দেয়নি। দুপুর পেরিয়ে বিকেল চলছে, এখনো পেটে ভাত পড়েনি। উদ্বিগ্ন আফিয়া আরও কয়বার তোষামত করলে পেছন থেকে দরজা দিয়ে শ্রেয়ার মা শায়লা ঢোকে। বিনীত হাসি ফুটিয়ে শায়লা আফিয়ার পাশে দাঁড়িয়ে বলে ওঠে, আইমান কি রাগ করলো নাকি আপা? আইমান, এই আইমান, দেখো কি এনেছি। আইমান শায়লার কথায় না উঠে পারল না। শায়লার বচনভঙ্গিতে এমন জাদু আছে, কেউ কোনো কথা অস্বীকৃতি করতে পারে না। আইমান চোখ কষলে শায়লার দিকে ঢুলু ঢুলু চাহনিতে তাকালে শায়লা ভ্রুকুচকে বলে, কি ব্যাপার এই ছেলে, তোমার চোখ লাল কেন? অসুখ? বলতে বলতেই শায়লা আইমানের কপালে হাত ছোঁয়ালো। শরীর হালকা মতো গরম, ওর জ্বর পুরোপুরি আসেনি এখনো। শায়লা হাতে থাকা প্লেট নিয়ে আইমানের কাছে বসলে ভদ্রমহিলা প্লেটের উপর আরেক প্লেটের ঢাকনা সরিয়ে রাখে।
গরম ধোয়া ওঠা ভাতের এক কোণায় ধনিয়া পাতা দিয়ে ডালের 4টা বড়া সাজানো, এক সাইডে একটু লবণও রাখা। শায়লা আফিয়ার দিকে প্লেট এগিয়ে দিলে আফিয়া ভাত মেখে আয়মানের মুখে জোর করে লোকমা পুড়ে দেয়। আয়মান, কিছু নিয়ে মন খারাপ? সকাল থেকে দেখছি তুমি চুপচাপ হয়ে আছো। তোমার মতো ক্যাচ ক্যাচ করা মানুষটার কি হলো বলো তো? আন্টি কিছু না, মাথাটা একটু ব্যথা। মাথা ব্যথা? হাই খোদা, আগে বলবে না? দাঁড়াও এক্ষুনি, আদা কুচি করে চা করে দিচ্ছি। আন্টি, নাপা খেয়ে নেব, প্রবলেম নেই। কি উটকো কথা বলছো আয়মান? টোটকা থাকতে নাপা খাবে কেন? আমি শ্রেয়াকে বলে দিচ্ছি বাড়ির পেছন থেকে তুলসী পাতা আনতে। শ্রেয়া, শ্রেয়া কোথায় রে তুই? শ্রেয়াকে এক হাঁক দিতেই বাধ্য মেয়ের মতো হাজির হলো শ্রেয়া। আয়মানের সাথে চোখাচোখি হতেই আয়মান ঘেন্নার দৃষ্টিতে মুখ ফেরালো। শ্রেয়ার এতে ভাবাবেগ হলো না, স্বাভাবিক গলায় বলল, হ্যাঁ মা, বলো, ডেকেছো কেন? 4টে তুলসী পাতা ছিঁড়ে আনতো, কচি দেখে আনিস। কিসের জন্য? তোকে এখন কৈফিয়ত দেওয়া লাগবে? মা প্লিজ গলাবাজি করো না, কারণটা বলে দিলেই তো পারো। আয়মানের জ্বর এসেছে, তুলসী পাতা গরম করে বুকে মালিশ করে দেব, শুনেছিস তো? এখন যা। আমি পারবো না, তানিয়াকে বলো। আয়মান কঠিন চোখ করে শ্রেয়ার দিকে তাকালো। মুখে আরেক লোকমা ভাত নিয়ে চিবুতেই বলে উঠল, আন্টি, আমি কারোর দয়ার উপর হাবুডুবু খেতে চাই না। আমি নিজেই ছিঁড়ে আনতে পারবো। এমন অকর্মণ্য মেয়েকে সময় মতো 2-4টা চড় মেরে সোজা করা দরকার। থ্যাংক ইউ আন্টি, বাট আমি ক্যাপসুলই খাবো। আয়মান বিছানা থেকে নেমে পানি খেতেই আরেক হাত দিয়ে টেবিলের ড্রয়ার খুলে ওষুধের পাতা বের করলো। একটা ক্যাপসুল ছিঁড়ে সবাইকে ভ্যাবাচাকা করে দিয়ে বলে উঠল, অল ডান, ইনশাল্লাহ জ্বর 2 ঘন্টার মধ্যেই ছেড়ে দেবে। গোসল করিনি, আসি আমি। আলমারি খুলে পোশাক নিয়ে গলায় তোয়ালে ঝুলিয়ে শ্রেয়াকে ধাক্কা দিয়ে যেতেই হঠাৎ পিছু ফিরে বলল, ও সরি শ্রেয়া, আই অ্যাপোলাইজ। নেক্সট থেকে ঠিকমতো চোখ কান খোলা রাখবো। শ্রেয়া চোখ বিশাল বড় করে আয়মানের গমনের পথে হাঁ করে তাকিয়ে রইল। এটা কি গাধা, হ্যাবলাকান্ত, খ্যাতমার্কা আয়মান? বন্দুকের নল দিয়ে ঢিসুম ঢিসুম বুলেট ছোড়ার মতো নিজের কেমন রূপ দেখিয়ে গেল। কথার ধরন চেঞ্জ, অ্যাটিটিউড চেঞ্জ, চোখের শান্ত চাহনিও চেঞ্জ। শ্রেয়া কি নিজের ভুলের উপর পস্তাবে কখনো? আয়মান বহাল থাকবে নিজের কঠিন স্বীকার্যের উপর? কে জানে, সময়ই জানে। সময় সব কিছুর জন্য পরোপকার, কাউকে এক ফোঁটা কম দেয় না, কাউকে এক ফোঁটা বেশিও দেয় না। টাইম হেলস এভরিথিং, উই শুড ফরগেট সামথিং। পূর্ণতা ওয়াশরুমে পা ধুয়ে রুমে ঢুকতেই দেখে পূর্ব রুমের সব জানালা আটকে রুমের নানা জায়গায় মোমবাতি জ্বালিয়েছে। সোনালি আভায় আনাচে কানাচে মোমের স্বর্ণালী শিখা প্রজ্বলিত হয়ে আছে। পূর্ণতা কানের পেছনে চুল গুজে আশ্চর্য দৃষ্টিতে রুমের মাঝখানে দাঁড়ালে হঠাৎ পেছন থেকে একজোড়া হাত এসে কোমর জড়িয়ে পিঠের চুল সরিয়ে দেয়। ঘাড়ের ঠোঁট ছুঁয়ে দিতেই পূর্ণতা পেটের উপর রাখা পূর্বের হাত জোড়া চেপে ধরে। পূর্ণ। পূর্বের কণ্ঠ শুনে পূর্ণতা আরেকবার কেঁপে উঠল। কণ্ঠের সর্বত্র যেন নেশা জাতীয় কিছু মেশানো। পূর্ণতা কোনো জবাব দিল না, পূর্বের দিকে ঘুরে দাঁড়ালো। পূর্বের চোখের দিকে তাকাতেই তৎক্ষণাৎ দৃষ্টি নামিয়ে ফেলল, ভয়ঙ্কর ধারালো দৃষ্টি। এই দৃষ্টি তীক্ষ্ণ ছুরির মতো বুকের ভেতর ছিন্ন ভিন্ন করে দেয়। পূর্ণতার কাচুমাচু মুখ দেখে পূর্ব আনমনেই হেসে দিল। হুট করে পূর্ণতাকে উঁচু করে তুলে মাথা ওর দিকে উঁচিয়ে বলে উঠল, আজ আমায় একটু ভালোবাসবে? প্রমিস করেছিলে প্রতিটা দিন শেষবারের মতো কাটাবে। আমি যদি কোনো ভুল করে থাকি, তোমায় কষ্ট দিয়ে থাকি, তোমাকে দুঃখ দিয়ে কাঁদিয়ে দিই, আমাকে মাফ করে দিও। আমি তো তোমাকে ভালো। পূর্ব কথা আটকে পূর্ণতার দিকে ভাবশূন্য হয়ে মাথা নিচু করে নেয়। পূর্ণতা অস্থির হয়ে আছে পূর্বের মুখে প্রতীক্ষার শব্দ শুনতে। আজ কি পূর্ব বলবে না, আমি তোমায় ভালোবাসি পূর্ণতা? পূর্ব পূর্ণতাকে নামিয়ে দিল। অদ্ভুত অজানা বিষণ্ণতায় মুখ মলিন করে মাথার কাছে জানালা খুলে দিল। আয়নার সামনে দাঁড়িয়ে এক হাতে শার্টের বোতাম খুলতে অন্য হাতে নাম্বার ডায়াল করে কল দিল। পূর্ণতা এখনও ঝিম মেরে দাঁড়িয়ে আছে দেখে পূর্ব কানে ফোন এঁটেই বলে উঠল, ঘুমিয়ে পড়ো পূর্ণ।
কাল সকালে বাড়ি ফিরতে হবে। আমি জরুরি কলটা করে আসছি। ঘড়িতে রাত 11:35। পূর্ব কল করার মিথ্যে অজুহাত দেখিয়ে রুমের বাইরে বসে অ্যালকোহল খাচ্ছে। বিদেশি 1 বোতল আইটেম সে রিসোর্টের ম্যানেজারকে দিয়ে ব্যবস্থা করেছে। টানা 4 ঘন্টা ধরে এক প্যাক গ্লাসে যতবার চুমুক দিয়েছে ততবারই নাড়ি ভুঁড়ি উল্টে আসার মতো বমি করেছে। আচ্ছা, বস্তুটা পেটে পড়লে বমি হচ্ছে কেন? একটু দুঃখ মেটাতে খাচ্ছে, অথচ নেশা হয়েও হওয়ার মতো হচ্ছে না, শরীর অসুস্থ করছে। পূর্ব সিঁড়িতে বসে পা ঘাসের উপর ফেলে মাথা নুইয়ে আছে। হঠাৎ কে যেন ওর নাম ধরে চিৎকার করে উঠল। পূর্ব চোখ সরু করে ঝিমঝিম মাথায় কপাল কুঁচকে তাকালো। কে? তুই নিজেকে চিনতে পারছিস না? পারছি, তুমি আমার প্রতিচ্ছবি। হ্যাঁ, আমি তোর ভেতরকার পূর্ব, ইনার সাইড অফ পূর্ব। আচ্ছা, তুই এখানে বসে বসে মদ গিলছিস, তোর লজ্জা করছে না? করছে। তাহলে কেন এখনো পেগ হাতে নিয়ে বসে আছিস? ফেলে দে ওটা। নেশা করতে চাচ্ছি, কিন্তু নেশা যে হচ্ছে না। আমার পূর্ণতার কাছে যেতে ভয় করছে। কেন? কিসের ভয়? ও তোর বউ না? ও কি তোর প্রেমিকা? আজ আমার পূর্ণকে একটা গোলাপের মতো লাগছে, এমন একটা গোলাপ যাকে ছুঁয়ে দেখার আগে আমার সহস্রবার ভাবা লাগে। তোর স্ত্রীকে স্পর্শ করতে ভাবা লাগে। তুই কি দিন দিন মরে যাচ্ছিস? তোকে তো সবাই বুদ্ধিমান ভাবে, এই তোর বুদ্ধির নমুনা। আমি ওর সামনে গেলে কন্ট্রোল করতে পারবো না, ওর সামনে গেলে আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলি। তুই কি জেলে ঢোকা নিয়ে ভয় পাচ্ছিস? আমি নিজের জন্য ভয় পাচ্ছি না, ওর জন্য পাচ্ছি। আমার পূর্ণকে একা কার কাছে ফেলে যাব? ও একমাত্র আমার দায়িত্ব। আমি ওকে নিজের কাছে রাখার জন্য ওয়াদা করেছি। কি করে একা ফেলে যাই? তোর পরিবার কি টপকে গেছে হারামজাদা? তুই এমন অবুঝের মতো প্রলাপ বকছিস কেন? পরিবার ওকে 24 ঘন্টা আগলে রাখলেও আমার থাকাটা জরুরি। রাতে যখন ঘুমাতে যাবে, আমার বালিশটা শূন্য দেখবে, তখনও শান্ত থাকতে পারবে না, প্রচুর কাঁদবে। শ্রেয়ার ঘটনা শেষ না হতেই আমার ঘটনা শুরু। আর কত? ও আর কত সহ্য করবে? তুই কোন সুখে রাজনীতি করছিস বেটা? ছেড়ে দে এসব। এসব ত্যাগ করে বাবার বিজনেসে বস। পারলে বিদেশ যা, তোর কি টাকা কম? মানুষের সেবা করার একমাত্র যোগ্য এবং উচিত পন্থাই হলো রাজনীতি। আমি সৎ হয়ে সৎ পথে রাজনীতি করছি। হ্যাঁ, মানছি 2-1টা মানুষ মেরেছি, কিন্তু তারা আমার জন্য ছিল ভয়ঙ্কর। এছাড়া একটা নিরীহ মানুষের ক্ষতি আমি করিনি। দুনিয়ায় যে সত্যের মূল্য নেই, ভুলে গেছিস? সত্যের মৃত্যু নেই, এটা বিশ্বাস করি। প্রবলেম সলভ হয়েই গেল। যদি ভাবিস তুই কিছু করিসনি, তাহলে পূর্ণতার সামনে যেতেও ভয় নেই। জেলে গেলেও ফেরত আসবি। এখন ওকে আগলে ধর, মেয়েটাকে নিজের কাছে নে। তোর জন্য মেয়েটা আজও কেন কষ্ট পাবে? এক্ষুনি যাবি তুই, এক্ষুনি যা। পূর্ব ঈষৎ মাতালের ঘরে দৌড় দিল। হাত থেকে কাচের ছোট্ট গ্লাসটা ফ্লোরে পড়ে চুরমার হয়ে গেল। শরীরে যতটুকু বল আছে সবটুকু খরচ করে সে কাঠের দরজা দিয়ে ঢুকল। যা ভেবেছে তাই। পূর্ণতা বালিশে মুখ গুজে কেঁপে কেঁপে উঠছে। দরজা খোলার দিকেও দৃষ্টি নেই। পূর্ব পায়ে দরজা ঠেলে শার্টের বোতাম খুলতে খুলতে বেডের কাছে এসে সম্পূর্ণ শার্ট ছুঁড়ে মারল। পূর্ণতা বালিশ থেকে চোখ ফুলিয়ে নাক লাল করে পূর্বের দিকে তাকাতেই পূর্ব উত্থাপিত তীব্র জলোচ্ছ্বাসের মতো ঝাঁপিয়ে পড়ল। বিড়বিড় করে মাতালের মতো শুধু একবার বলল, আই অ্যাম সরি পূর্ণ। আই শুড লাভ ইউ এভরি ডে, এভরি নাইট, এভরি মিনিট, এভরি সেকেন্ড, এভরি টাইম, মোর টাইম। আই অ্যাম সরি।